হচ্ছে পুরনো ঢাকাতে, মানে পুরনো ঢাকার স্বাধীনতার পরে ওই পুরনো ঢাকার ওই এলাকাটাকে অভিজাত এলাকা হিসেবে গণ্য করা হতো, এমনকি এখনও করা হয় পুরনো ঢাকাতে। তো আমার বেড়ে ওঠা ওখানে, আমার স্কুল জীবন এবং আমার মানে শৈশব কৈশোর সব কিছু ওখানেই কেটেছে। জি। আমার স্কুলটা ছিল আমাদের এলাকাতেই, সরকারি একটা উচ্চ বিদ্যালয় ছিল, সেখানেই আমার পড়াশোনা। এবং আমরা হচ্ছে 3 ভাই 3 বোন এবং মধ্যবিত্ত সম্ভ্রান্ত। 3 ভাই 3 বোন। বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে পুরনো ঢাকার ব্যবসায়ী ছিলেন, ওনার ছিল লোহার বিজনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি আমাদেরকে সৎ উপার্জন করে বড় করেছেন এবং সবাইকে খুব ভালোভাবেই বড় করেছেন। জি। আসলে মানে সমস্যা হচ্ছে গিয়ে পুরনো ঢাকাটা তখন পরিবেশগুলো একটু অন্যরকম ছিল, একটু নোংরা টাইপের পরিবেশগুলো। আচ্ছা। তো ছোটবেলা থেকেই খারাপ একটা সঙ্গ আমাকে, ওই সঙ্গতার কারণে আমার পড়াশোনাটা একটু নষ্ট হয়ে যায়। আচ্ছা। খারাপ সঙ্গ বলতে দেখা যেত যাদের সাথে চলতাম সবাই মানে ফ্যামিলি স্ট্যাটাস বলতে যেটা আমার সাথে যায় না। জি। তো ঠিক ওদের, এবং ছোটবেলা থেকেই আমার মানে পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতি ঝোঁকটা বেশি ছিল। যেমন ঘুড়ি উড়াতাম, তারপর আপনি যেটা মার্বেল খেলতাম, লিচুর বিচি, মানে মানে অদ্ভুত শখ। মানে তো এমনও হয়েছে দেখা যেত যে আমি মানে ঘুড়ি উড়াতে ঘুড়ির জন্য 5 তলার আপনার পানির পাইপগুলো আছে না, ওগুলো বেয়ে উঠে যেতাম। তো তারপর আমাদের ওই কোন ক্লাসে থাকার ঘটনা, মানে সেগুলো হচ্ছে 5, 6, 7। তো সেজন্য আসলে আর কি লেখাপড়ার প্রতি ঝোঁকটা তেমন ছিল না, তবে খেলাধুলার প্রতি প্রচুর ঝোঁক ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বাবা চেইন স্মোকার ছিল। আচ্ছা। তো ছোটবেলা থেকে দেখতাম প্রচুর স্মোকিং করতো। একটা সিগারেট শেষ করে একটা ধরা দাও। হ্যাঁ, রাইট। তো ঠিক তখন থেকে মানে এটার প্রতি কিউরিয়াসিটি জন্মায়, যেটা হয় আর কি। তো সেই জন্য মানে ওই বন্ধু বান্ধবদের পাল্লায় পরে ছোটবেলা থেকে মোটামুটি সিগারেট 1-2টা করে এভাবে খাওয়া হয়। তারপরে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার মানে ছবি আঁকার প্রতি খুব ঝোঁক ছিল। আচ্ছা। ছবি আঁকতাম এবং ছবি আঁকা আমি শিখেছি আপনার বুলবুল ললিতকলা একাডেমি, যেটা আমাদের পুরনো ঢাকায় আছে। তো সেখানে ছবি আঁকা অবস্থায় মোটামুটি তখন আমি শিশু একাডেমি, তারপর আপনার ইন্ডিয়াতে একটা প্রতিযোগিতা হতো শঙ্কর, সেখানেও আমি গিয়েছিলাম। কিন্তু আমার ফ্যামিলির, আমার যে দাদা, উনি একটা হুজুর টাইপের ছিল, তো এগুলো পছন্দ করতো না। উনি বলতো যে ছবি আঁকলে বাসায় ফেরেশতা আসে না, সেই জন্য আর কি সেগুলো করা হয়নি পরে। ওকে। তো তারপর ছোটবেলাতে আমি একবার, আমার মনে পড়ে, আমি নতুন কুড়ি অনুষ্ঠানে গিয়েছিলাম, মেবি সেটা 88-90 এরকম হবে, নতুন কুড়িতে। তো নতুন কুড়িতে যাওয়ার পরে আমি যখন ছিলাম তখন আমার এজের যারা ছিল, আমার এজটা মূলত একটু মানে বেশি ছিল, এই জন্য আমি ছোটবেলা থেকেই আপনার ওই প্লে গ্রুপ, নার্সারি, KG 1 এগুলো পড়ার কারণে মানে আমার একটু গ্যাপ যায় অনেক বছর। আচ্ছা। তো তখন আমি যখন নতুন কুড়িতে যাই, তখন আমি ছিলাম যে এখনকার যে আপনাদের অভিনেত্রী তারিনের সাথে আমি ছিলাম, এবং আমাদের নিচে ছিল ঈশিতা। ওকে। তো সেখানে একক অভিনয়তে আমি যোগ দিই বিটিভি বাংলাদেশে। তখন ওখানে আমাকে যখন ডাকা হলো মানে আমার অভিনয় দেখার জন্য, তখন স্টেজ মানে বিচারক মণ্ডলীতে ছিলেন তখনকার জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, মেবি আলী জাকের, রাইট। হ্যাঁ। তো তখন তারা আমাকে বললো, মানে তখন আমার লুঙ্গিটা ছিল একটু শর্ট, লুঙ্গিটা শর্ট হওয়ার কারণে আমার পায়ের লোমগুলো দেখা যাচ্ছিল, পায়ের লোমগুলো। হ্যাঁ। তো আসলেই বয়সটা একটু বেশি ছিল আমার। তো হঠাৎ আমি বুঝলাম যে হুমায়ুন ফরিদি আমার পায়ের দিকে তাকাচ্ছে, মানে দেখছে, তার মানে সে ফলো করতেছে যে আমার লোমগুলো দেখা যায়, এবং এই এজে না বোধ হয় আমি। সে আমাকে কোশ্চেন করছিল, বয়স কত তোমার? তো বয়স যেটা উল্লেখ করেছে আমি সেটাই বলছি। দেন অভিনয় করলাম, দেখালাম, এই তো। তো তারপর এভাবেই মানে ছোটবেলাটা আসলে কাটতে থাকে আমার। তো এভাবে 6, 7, 8, ওই যে বললাম না, পড়ালেখার প্রতি আমার একটা ঝোঁক ছিল না। তো তারপর দেখা যেত তখন মানে ওই বন্ধু বান্ধবদের জন্য পলিটিক্যাল ভাবে মানে এক সাইডে আমি মানে ভিড়ে গেলাম। এভাবেই তখন আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল যারা তখন ড্রাগস নিত আর কি। তো আমার আসলে ড্রাগস মানে আমার মানে দেখা যেত যাদের সাথে চলতাম সবাই তো ড্রাগস নিত। তো সেখানে ওই যে বলে না, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, তো আমিও নিতাম হালকা পাতলা, বাট লিমিটের ভেতর থাকতাম সব সময়, কখনই লিমিট ক্রস করতাম না। তো দেখা যেত আমাদের এক ফ্রেন্ড ছিল, ওদের গাড়ির শোরুম আছে একটা। জি। তো দেখা যেত আমরা ড্রাগস নেওয়ার পরে সন্ধ্যার সময় কফি খাওয়ার জন্য চলে যেতাম গুলশানে, ক্যান্ডি ফ্লসে। তো এইভাবে করতে করতে তখন আমি ওখানে এমন কিছু মানে মানে আসলে গুলশান জায়গাটা হচ্ছে বাংলাদেশের অভিজাত এলাকা, তো এখানে যারাই আসে সবাই টাকাওয়ালা, ঠিক না? তো তখন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী যারা ছিল, দেখা যেত বড় বড় ফার্স্ট লেভেলের যেসব কোম্পানিগুলো বাংলাদেশে আছে, তাদের যে চেয়ারম্যান
চেয়ারম্যানের যে ফ্যামিলির যে যারা মানে ছেলে বা ভাই বা এদের সাথে ইনভলভ হয়ে গেলাম। ওকে। তো আস্তে আস্তে আমি তখন ওখান থেকে আমার মিডিয়া জগতেও মানে একটা মানে সম্পর্ক হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে আপনার তখন বাংলাদেশে তখন ব্যান্ড জগৎ ছিল যেটা 90-র পরে তো মোটামুটি তখন যে পুরোনো ব্যান্ডগুলো ছিল আপনার অবসকিউর, ফিডব্যাক, নোভা, রেসপন্স, তো এই ব্যান্ডগুলোর অনুষ্ঠান তখন যে বাংলাদেশে মানে ফ্যাশন শো তারপরে কনসার্ট, তখন একটা অ্যাডভাইজিং ফার্ম হয়, সেটা হচ্ছে নাম অনামিকা অ্যাডভাইজিং ফার্ম, রাইট? তো তখন তাদের যে পার্টনার ছিল তারা 4-5জন পার্টনার ছিল, ওদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আচ্ছা। যেহেতু এলাকার বড় ভাই হিসেবে তারা আমাদেরকে মানে আমাকে এবং আমার আরেক ফ্রেন্ডকে বললো যে আমাদের সাথে থাকবা, যখনই কোনো শো অর্গানাইজ করবো আমরা তখন পোস্টারিং বা টিকেটিং বা ভলেন্টিয়ার এই ধরনের কাজগুলো তো ভালো লাগতো, কারণ দেখতাম অনেক মডেলার আসতো। তো মডেলের মানে ফ্যাশন শোর পরে এই অনুষ্ঠানগুলো হতো মূলত সোনারগাঁ, শেরাটন, রাজমণি শাখা, ফুলবাণী, সেখানে। জি। তো ঠিক তখন এই আপনার কোরিওগ্রাফিংটা যে করতো তখনকার মোটামুটি ভালো নাম করা একজন মডেল ছিল, মডেল তানিয়া। জি। উনিও আমাদের পুরনো ঢাকার। ওকে। তো ওনার সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওনার ছোট ভাই আমাদের এইজের, মানে মোটামুটি ফ্যান, ওনার বাসায় যাতায়াত করি। তো দেখা যেত তখন গুলশানে বা উত্তরাতে যে হাউস পার্টিগুলো হতো আমাকে আমার ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে যেত। ওকে। তো এইভাবে করতে করতে পলিটিক্যালভাবে জড়িয়ে, মিডিয়া জড়িয়ে, মানে মোটামুটি দিনটা কাটছিল, কিন্তু লেখাপড়ার দিকে একদমই মানে ম্যাট্রিক দেওয়ার সময় রেগুলারলি যে ম্যাট্রিকটা দেয় মানুষ এক স্কুলে পড়ে, সেভাবে দেওয়া হচ্ছিল না আমার। তাই আমাকে তখন করতে হলো আপনার ওই প্রাইভেট, যেটা ম্যাট্রিক দেয় প্রাইভেট। তো প্রাইভেটভাবে আমি ম্যাট্রিক দেওয়ার চিন্তা ভাবনা করলাম। জি। তো তখন হলো কি, আমার যে সিটটা পড়েছিল পুরনো ঢাকার একটা কলেজে, সরকারি একটা কলেজে। তো সেই কলেজে যে ভিপি ছিল তার সাথেও আমার সম্পর্ক ছিল। ওকে। আর আমার বয়স অনুযায়ী আমি সবসময় বড়দের সাথে চলতাম, এবং তখন দেখা যেত ঢাকা শহরে যারাই বড় বড় টপ রংবাদ ছিল, পলিটিশিয়ান ছিল, মোটামুটি ছাত্রনেতা ছিল, সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ওকে। সম্পর্ক হয়ে যাওয়ার কারণে যখন আমি মানে ওই আমার সিটটা পড়লো ওই কলেজে, তখন উনি আমাকে, আমার সিটটা পড়েছে অ্যাকচুয়ালি মানে ফার্স্ট বেঞ্চ ছিল আমার, তো একটু আমার জন্য সমস্যাই হয়। এটা কোন ক্লাসের পরীক্ষা? ম্যাট্রিক, এটা ম্যাট্রিক দেওয়ার সময় 94-এ। তো তখন ওনাকে আমি বললাম যে আমার সিটটা তো সামনে পড়ছে, কি করা যায়? তিনি বললো কোনো সমস্যা নেই, চলো সিট চেঞ্জ করে দিই। তো তখন ছাত্র সংসদের সবাই মিলে আমাকে নিয়ে গিয়ে করলো কি, আমার সিটটা একদম পিছনে দিল। এবং পরীক্ষা চলাকালীন সময় উনি আসলো, আয়সা বললো যে স্যার আমার ছোট ভাই লাগে, একটু দেখবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ম্যাট্রিক দেওয়া হলো। তারপর এইভাবে চলতে থাকলাম। তো আমার একটা স্বপ্ন ছিল মানে ছোটবেলা থেকেই, বিদেশ যাব এবং পাসপোর্টটা চেঞ্জ করবো, এবং সেই স্বপ্নটা আমার তখনই আমার মনে জায়গা দেয়। আমি ম্যাট্রিকের পরে আমরা প্রায় 7-8জন ফ্রেন্ডস মিলে আমরা মানে প্রোগ্রাম করলাম যে ইন্ডিয়া থেকে নেপাল যাব, ভ্রমণ করার জন্য। তো তখন ইন্ডিয়া গেলাম 7জন মিলে। আমরা ইন্ডিয়া থেকে যাওয়ার সময় আমার মানিব্যাগে ছিল একটু গাঁজা ছিল, মারিজুয়ানা যেটা। জি। তো মানে নেপালের বর্ডারটা আসলে এমন, মানে মনে হয় আমাদের জন্য শুধু, ইন্ডিয়ানরা কিন্তু আসলে নেপাল যখন যায় উইদাউট পাসপোর্ট বলেও না, এবং যদি কোনো বাঙালি সাহস করে যে আমি নেপাল যাবো উইদাউট পাসপোর্ট, নো প্রবলেম, ইউ ক্যান গো। ওকে। তো তারপর যাই হোক, আমাকে যখন নেপাল ইমিগ্রেশনে মানে চেক করলো যে কত ডলার নিয়ে আসছি, মানিব্যাগ চেক করে, মানিব্যাগের প্রত্যেকটা পার্ট চেক করে ওরা। তো চেক করতে করতে হঠাৎ দেখে একটা ছোট্ট একটা কাগজ পাচানো, সেটার ভিতরে অল্প একটু গাঁজা ছিল। তো আমাকে বলতেছে এটা কি? তাই আমি বলি এটা কি, এটা তো আপনি জানেন না, যা হয়েছে সরি, আমি আসলে মানে সরি, আমি রিয়েলি সরি। তো বলতেছে যে ঠিক আছে, কাজ করো, তুমি 2000 রুপি দাও। 2000 রুপি কোথেকে দেবো? আমি নিয়ে আসছি $100। ঠিক আছে, 2000 রুপি কিভাবে দেবো? তো বলতেছে তাহলে ঠিক আছে, ওকে। তো উনি তখন ওনার পাশে একজন অফিসার ছিল, ইমিগ্রেশন অফিসার, ওনাকে বললো যে স্যার ওনার সাথে গাঁজা পাওয়া গেছে। তো অফিসার বলতেছে গাঁজা পাওয়া গেছে, এক কাজ করো, একটা সাদা পেপার না, হোয়াইট পেপারসে ওনার নামগুলো লিখে মাদক দ্রব্য আইনে ওনাকে একটা কেস করে দেশে পাঠিয়ে দাও। আচ্ছা। তো আসলেই তখন মানে প্রথম জীবনের দেশের বাইরে যাওয়া আর এই ধরনের একটা মানে সমস্যা পড়ে যাওয়া, এটা আসলে আমার জন্য তখন মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। তখন আমার যখন বন্ধু বান্ধব সবাই ছিল, রিকোয়েস্ট করলো যে স্যার দেখেন যা হওয়ার হয়েছে, আমরা স্টুডেন্ট মানুষ, খাই, ঠিক আছে, এটা ভুল, অন্যায়, রাইট, মানতাছি আমরা, তো একটু দেখেন। তখন বলে যে ঠিক আছে, কাজ করো, 500 রুপি দাও। তখন 500 রুপি দিয়ে তারপর নেপাল ইন করলাম। ওকে। তো নেপালে যখন গেলাম, নেপাল যাওয়ার পরে একটা জিনিস আমার চোখে লাগলো, সেটা হচ্ছে আমি ওখানে যেয়ে দেখি সব দরবেশ, নেপালটা হচ্ছে মানে মন্দিরের দেশ বলা যায়, বড় বড় সব দরবেশ, এই জট
চুলগুলো চট, লম্বা লম্বা চুল, আর গাঁজা ওপেন গাঁজা খায়। ওকে। তো যাই হোক, নেপাল ভ্রমণ করলাম, প্রায় 1 সপ্তাহ ছিলাম, এবং ওটা অ্যাডভেঞ্চার ট্যুর ছিল। তো তারপর যখন ব্যাক করলাম, ওখান থেকে ব্যাক করে যখন আসি, তখন একটা জিনিস খুব অদ্ভুত লাগলো নেপালে আমার। সেটা হচ্ছে ওখানে দেখা গেল মানে গ্রামের রাস্তাগুলো ভোরবেলা মানে সড়কের পাশ দিয়ে যে ক্ষেতগুলো দেখা যায় না, ও মানে আমার মধ্যে হয় টয়লেটের খুব সমস্যা নেপালে। হ্যাঁ, টয়লেটের খুব সমস্যা। তো মহিলা পুরুষ এক সিরিয়ালে। ইন্ডিয়াতে তো এই জিনিসটা আছে, ইন্ডিয়াতে, এখনো আছে। হ্যাঁ ইন্ডিয়াতে, রাইট। আমি ভয়ানক আছে, কিছু হ্যাঁ। মুভিতে দেখছি, হ্যাঁ, এবং একটা মুভি বোধহয় কিছু রিলিজ হয়েছে, টয়লেট ডকুমেন্টারিতে দেখলাম। টয়লেট নাম মুভির, হ্যাঁ আমি দেখছি মুভিটা। অদ্ভুত আসলে, এবং সত্য এগুলো সত্য। তো যেটা বাস্তব দেখলাম, তো দেখার পরে জাস্ট ভালো লাগলো। তো তখন তো আসলে মানে ফেসবুক বা মোবাইল এগুলো ছিল না, তো ছবি তুলতে পারি নাই। এখন যেমন মানুষ কিছু হলে ছবি তুলে ফেলে, ছবি তুলে ভিডিও করে দিয়ে দেয়। হ্যাঁ। তো যাক, বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার পরে তখন ওই যে তখন হচ্ছে কি মানে পুরনো ঢাকাতে আমাদের এক বন্ধু ছিল, ও তখন মানে থানা পর্যায়ে সভাপতি ছিল। আচ্ছা। তো আমাদের মোটামুটি রেগুলার একসাথে আড্ডা মারতাম, মানে সব দিকে আড্ডা মারতাছি, এদিকে পলিটিক্যাল আড্ডা মারতাছি, এদিকে ওই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাছি, এটা করতেছি, মানে সব লেখাপড়া ছেড়ে শুধু এগুলোই। তো এভাবে করতে করতে হঠাৎ একটা পিকেটিং এর সময় ওই ক্লাবের পাশে একটা ব্যাংক ছিল, জি, ইসলামিক ব্যাংক, রাইট। তো ওই ব্যাংকে আমরা যখন পিকেটিং এর সময় ককটেল মারা অবস্থায় গ্লাস ফেটে যায়, ব্যাংকের গ্লাস ফেটে যাওয়ার পরে তখন করলো কি, আমাদের ওই ব্যাংক থেকে আমাদের ক্লাবের নামে একটা মামলা দেওয়া হলো এবং উল্লেখ করা হলো এই কয়জন। তো এভাবে তখন ছন্নছাড়া হয়ে গেলাম। আমার বাসা থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, লেখাপড়াও করতেছি না আসলে। মানে আমার ফ্যামিলিতে সত্য কথা বলতে গেলে একমাত্র আমি সবচেয়ে পড়াশোনার দিকে নিচে, কারণ আমার ফ্যামিলিতে সবচেয়ে কম শিক্ষিত যে সেও আমার একমাত্র বোন, গ্র্যাজুয়েশন ও করছে, আর বাকি যারা আছে মোটামুটি অনেক ভালো শিক্ষিত তারা। ইভেন আমার ছোট ভাই, ও দেশের বাইরে এখন আপনার পিএইচডি করতেছে। ওকে। তো তারপর এটা মানে তখন বিদেশে যাওয়ার জন্য আসলে খুব চেষ্টা করলাম, যেভাবে তো থাকা যাবে না দেশে, বিদেশে চলে যেতে হবে। তো তারপর আমার এক কাজিন ছিল, উনি সৌদি আরবে থাকতো। তো ওনার সাথে কিভাবে যেন কন্ট্যাক্ট করা হয়েছে, আমার মা বাবা অথবা হয়তো কন্ট্যাক্ট করছে, বা আমার কাজিনের মা কন্ট্যাক্ট, মানে আমার খালা, সে কন্ট্যাক্ট করছে। তো তখন সে বললো যে এক কাজ করো, আমাদের বস সামনের সপ্তাহে বাংলাদেশ আসবে এবং আসার সময় ভিসা নিয়ে আসবে, 7টা ভিসা নিয়ে আসবে। তো তোমাদের কথা বলছি, 70,000 টাকা করে নেবে, তোমাদেরকে নিয়ে আসবে উনি। ওকে। হোটেলের জব। তো তারপর যেই কথা সেই কাজ, আসলো উনি প্রায় 10-15 দিন পর আসলো। তো আপনি ফার্স্ট কোন দেশে গেলেন? ফার্স্ট আমি সৌদি আরবে গেলেন। কত সালের দিকে? চাকরির উদ্দেশ্যে 2000 সালে। 2000 সালে। যাই হোক, তো একটা লম্বা সফর দেওয়ার পরে আমি সৌদি আরব নামলাম, সৌদি আরবের মদিনা মনোয়ারাতে। এবং যাওয়ার আগে যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে মদিনা মনোয়ারা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে আসলেই সত্য যেটা পবিত্র স্থান, এবং ওখানকার মানুষগুলো একটু অন্যরকম হয়। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ। আজকে আমাদের এখানে তার নিজের জীবনের সিক্রেট বলছে আলম, এবং বিদেশের বুকে পাড়ি জমানো, সৌদি আরবে গিয়েছে উনি মাত্র 24 বছর বয়সে, এবং সেখানেই শেষ নয়, সেটা কেবলমাত্র শুরু। আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে ওনার জীবনের আসলে কি এমন সিক্রেট যেটা আজকে উনি এখানে রিভিল করতে এসেছেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে ছোট্ট একটা বিরতি নেব। মাত্র 2 মিনিট পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Something beyond entertainment. স্ত্রী করলে যে ধরনের গরম একটা গন্ধ বের হয় না কাপড় থেকে, ঠিক সেরকম একটা গন্ধ বের হচ্ছে কাপড় থেকে এতটা মানে রুক্ষ শুষ্ক ওয়েদার যেটাকে বলে। তো যাই হোক, গেলাম সৌদি আরবে, এবং পরের দিন আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে যে কাজটা, সেটা ছিল আপনার বাংলাদেশে যেমন করে না কাবাব, বড় কাবাব পোড়ায়, তো সেই ধরনের ওইখানে একটা খাবার আছে, সেটা হচ্ছে আরাবিয়ান ফুড, নাম হচ্ছে আলফাহাম। আচ্ছা। আলফাহাম সেটা হচ্ছে আপনার কয়লার মধ্যে লম্বা অনেক, সেখানে আপনি একসাথে আপনার 20-25টা মুরগি আপনার পোড়াতে হয়। ওকে। হ্যাঁ, মুরগি পোড়াতে হয়। সেই কাজটা আমাকে দেওয়া হলো, এবং সেটা আমি যাওয়ার সময় দেখলাম যে ইন্দোনেশিয়ান একটা ছেলে করতেছে। তো আমাকে বললো ছুটিতে যাবে, এই কাজটা তুমি ওর কাছ থেকে শিখবে, শেখার পর তুমি করবে। তো এখানে ওই হোটেলে বাংলাদেশি স্টাফ আরো 8-10 জন ছিল, এক একজন এক এক রকম কাজ করে। তো আমাকে কাজটা শেখানোর পর আমি যেটা দেখলাম যে প্রচণ্ড আগুনের তাপ, ভেতরে বাইরে আগুনের তাপ, আর কোনোদিন কাজ করিনি, তারপরেও ভাল লাগতো। এই জন্য বিদেশে আসছি, নতুন জীবন,
একা স্বাধীনতা, মানে ওপেন সিগারেট খাবো, কেউ কিছু বলার নাই, যা করবো নিজের মন মতো করবো, কোনো বাধা দেওয়ার কেউ নাই। তারপর কাজ করতেছি, কাজটা শিখলাম। তো সৌদি আরবে একটা জিনিস সেটা হচ্ছে ওরা খাবার সাধারণত বাসায়, আবার আমার বোধ হয় রান্না খুব কমই করে ওরা। আচ্ছা, দেখা যায় নামাজের মানে সময়, নামাজটা যখন শেষ হয় তখনই হোটেলগুলো প্রচণ্ড ব্যস্ত হয়ে ওঠে। আচ্ছা। এবং তখন যে 1-2 ঘন্টা যে বিজনেস হয়, সারাদিনের যে আপনি যতটুকু কাজ করছেন যে ক্লান্তি, ঠিক ওই 2 ঘন্টাতে আপনি তার চেয়ে বেশি ক্লান্ত মানে ওই সময়টাতে একদম রাফ চলে। প্রচণ্ড। এবং ঠিক ওই কাজটা করার ক্ষেত্রে আমার যেটা হয়েছে সেটা হলো কি, অ্যারাবিয়ান ভাষাটা খুব অল্প সময়তে আমি আয়ত্তে নিয়ে আসি। ওকে। দেখা যেত সারাদিন অ্যারাবিয়ানদের সাথে কথা বলতে হতো। এবং প্রথম থেকে আমি একটা জিনিস যদি শিখি আমার সেটা মনে থাকে। এমন কি আমি ছোটবেলায় যখন আমি মানে ছোট স্কুলে ছিলাম তখন হঠাৎ চলার পথে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ বই একটা পেয়েছিলাম আমি। তো সেই বইটা দেখে আমি জাপানিজ কিছু ল্যাঙ্গুয়েজ মানে ওখান থেকে শিখেছিলাম, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো আমার এখনো মনে আছে। তো যাই হোক, এভাবে কাজ করতেছি, কাজ করতে করতে ভালোই চলতেছে আমার সকাল 9টা থেকে আমার ডিউটি সেই রাত 11টা পর্যন্ত। তো সৌদি আরবে অ্যাকচুয়ালি যারাই মানে দেখলাম, কারোর সাথে আসলে ম্যাচিং করাটা খুব টাফ হয়ে যায়। দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে বাংলাদেশি এটা এইভাবে কেউ মনে করে না। দেখা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা, কেউ বরিশাল, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর, এভাবে গ্রুপিং। আর দ্বিতীয়ত আমি যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ব্যাপারটা আসলে এমন একটা অদ্ভুত বাঙালির রক্তের সাথে মিশে আছে। এটা পৃথিবীর যেখানেই যাবেন আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারটা আছে। এটা আসলেই খুব নোংরামি, কারণ আমি বিদেশে আসছি কাজ করার জন্য, অর্থ উপার্জনের জন্য, আমাকে থাকতে হবে সেই চিন্তাধারা নিয়ে। আমি কেন এখানে আসবো পলিটিক্যাল ব্যাপার নিয়ে? এবং কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনার যে পলিটিক্স করতে মনে হয় আপনি বাংলাদেশে যান। তো যাই হোক, এভাবে চলতে থাকলো। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে বস ছিল উনি ছিল আফগানিস্তানের মানে আফগানিস্তান বংশভূত সৌদি নাগরিক। ওকে। তো আফগানিস্তানের লোকরা একটু অন্যরকম হয়, একটু উগ্র টাইপের হয়, এবং যা সবাই জানেন বোধহয় আপনার, আফগানিস্তান একটু যাযাবর জাতি, ঠিক তেমনই। তো ওদের মধ্যে একটা যেটা আমার কাছে একটু নোংরামি মনে হতো, যে অ্যারাবিয়ানরা ওদের যে মানে ভাব ভঙ্গি, ওদের যে কথা বলার ধরন উগ্র টাইপের। এবং দ্বিতীয় হচ্ছে গায়ে টাচ করে দেখা যায় শয়তানি করতে করতে পুরুষ মানুষের গোপন অঙ্গে হাত দেয়। এগুলো খুবই নোংরামি লাগতো আমার, যেটা আমার মালিক করতো, এবং ম্যাক্সিমামই ওরা এরকমই করতো। ওদের এটা খুব আসলেই নোংরামি। আর দ্বিতীয়ত আমাদের বাংলাদেশি যারাই সৌদি আরবে যায় বা আছে বর্তমানে, একটু ইকোনমিটা একটু লোয়ার কোয়ালিটি। কারণ কি, সৌদি আরবে একটা জব সেটা হচ্ছে রোড ক্লিনার, এটা অনলি বাংলাদেশিরা করে, আর পৃথিবীর আর কোনো দেশের লোক করবে না, এটা একমাত্র বাংলাদেশি। রোড ক্লিন যেটা। তো দেখা যাবে আমি যেখানে করতাম, আমার হোটেলটা ছিল এয়ারপোর্ট রোডে, আর কি এয়ারপোর্ট রোডে ব্যস্ত একটা জায়গাতে। তো সেখানেও রোড ক্লিনের কয়েকটা ছেলে ছিল। এরা করতো কি, দেখা যেত সন্ধ্যার পরে গাড়ি আসতো, আর সৌদিয়ানদের একটাই কি দেখা যায়, ইয়াং ছেলেরা গাড়ি চালায়, পিছনে 2-3 করে ওয়াইফ রাখতো। ওয়াইফ বা যাই হোক ওয়াইফই হবে, কারণ যেটা গার্লফ্রেন্ড, আপনি গেস করছেন ওয়াইফ। হ্যাঁ, রাইট। তো তখন দেখতাম যে বাঙালি যারা রোড ক্লিনারের কাজগুলো করতো, গাড়ির সামনে গিয়ে করতো কি, মানে এমনি পরিষ্কার জায়গা কিন্তু তারপরও পরিষ্কার করতো ঝাড়ু দিয়ে। তখন করতো কি, ওই গাড়ি খুলে গাড়ির ভিতরে যারা বসা থাকতো মহিলারা, ওই 5 রিয়াল 10 রিয়াল দিত। তো এভাবে দেখা যেত তাদের বেতনটা খুবই নিম্নমানের ছিল, কিন্তু মাস শেষে তারা যে একটা অর্থ পাঠাতো দেশে, ভালো একটা অ্যামাউন্ট পাঠাতো। আচ্ছা, দেখতাম এগুলো, তো দেখে খারাপও লাগতো যে আসলে জাতিগতভাবে অনেক নিচে আমরা। আর সেই ধারণাটা আমার তখনই হয়েছে, জাতিগতভাবে আমরা আসলেই নিচে। আমাকে সে বলতে হয় নেপালের কথা। আমি যখন নেপাল ইমিগ্রেশন যখন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম 7 জন, আমাদের পিছিয়ে ছিল বেলজিয়ামের দম্পতি ছিল। তো তখন ইমিগ্রেশন অফিসার আমাদেরকে রেখে পিছনে বেলজিয়ামের যে মানে ছিল দম্পতি, তাদেরকে বলল, স্যার প্লিজ আপনার আগে আসুন। ঠিক সেদিন থেকে আমার মাথায় একটাই ছিল যে পাসপোর্ট আমি চেঞ্জ করবো, পাসপোর্ট আমি চেঞ্জ করবো। তো আমার ইচ্ছা ছিল আমি ভালো একটা দেশে যাবো, কিন্তু ভাগ্যক্রমে সৌদি আরব চলে আসি। তো তারপর আর কি এভাবে চলতে থাকে। তো আমার আসলে মেন সমস্যা হচ্ছে মানে কারোর সাথে মানে মন মানসিকতায় ম্যাচিং হতো না। আমি সবাইকে বলতাম, এগুলো আপনারা কেন করবেন, এটা সবার, এটা যেহেতু সবাই জায়গাটা আমরা ব্যবহার করি, আজকে আমরা করবো কালকে ওরা করবে। তো ওইখানে একজন ছিল আফগানিস্তানের, তো ও যে ছিল আপনার মালিকের ইনফর্মার সেটা জানতাম না। তো ও করতো কি, মালিকের কাছে গিয়ে বলতো যে আলম কিন্তু এভাবে গ্রুপিং করতেছে, গ্রুপিং করে দেখা যাবে আপনার যে স্টাফ যারা আছে ওদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং পরবর্তীতে চলে যাবে, আপনার সমস্যা হবে। তো মালিক করলোকে আমাকে ডাক দিল যে তুমি কাজের ডিউটির পরে একদিন আসো। তো আমি গেলাম সন্ধ্যার পরে, কাজ শেষ করে নামাজের সময়।
যাওয়ার পরে আমাকে বলতেছে যে কি ব্যাপার, তোমার নামে কি শুনি? আমি বললাম যে কি শুনেন বলেন। তো তখন আমি বলতেছি যে হ্যাঁ সমস্যা কি বলেন। তখন বলতেছে কি তোমার কি দেশে যাওয়ার ইচ্ছে করতেছে? আমি বললাম, দেশে যাওয়ার ইচ্ছে করবে, হ্যাঁ যদি আপনার ভালো না লাগে পাঠায় দেন দেশে যাওয়া। আমি তো আর ওদের মতো জায়গা জমি বিক্রি করে আসি নাই। ওরা হয়তো বলে না, কারণ জায়গা জমি বিক্রি করে আসছে, ওদের থাকতে হবে, আপনার কথা শুনে থাকতে হবে, আমি তো তা না। তো বলতেছে পরে উঠে আসে বলতেছে যে ইয়াল্লাহ জিব্বাক আকামা, মানে তোমার আইডি কার্ড দাও। তো তখন আমি বললাম ওয়ে দেগা জিবেন তাকামা। তো উনি বলতেছে যে নাকামা তোমার দাও। আমি বললাম যে আকামা এটা তো আমার টাকায় বানানো, এটার মালিক আমি, এটা আমার আইডি, এটা আমার পরিচয়পত্র, এটা আমি আপনাকে দেবো কেন? তো এক পর্যায়ে করলাম কি, সামনে ছিল একটা 7-আপের বোতল ছিল। আমি বললাম যে আমি 7-আপের বোতল দিয়ে এখন নিজের মাথা ফাটাবো, আমি পুলিশের কাছে যাব, আমি কমপ্লেন করবো আপনার নামে যে আপনি আমাকে হিট করছেন। তো তখন সে দেখলাম একটু ঠান্ডা হওয়ার পরে তারপর জোর জবরদস্তি আমার থেকে আকামাটা রেখে দিল। রেখে দেওয়ার পরে হলো সেটা হচ্ছে আপনার, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পরে আমি দাঁড়ায় রয়েছি, চোখ দিয়ে মানে একটু চোখ লাল হয়ে গেছে, সিগারেট খাচ্ছি। আর বাঙালিরা সবাই ভিতর থেকে আমাকে ফলো করতেছে যে আমি কী করি। তখন হঠাৎ দেখে একটা পুলিশের গাড়ি আসতেছে। তো সেই পুলিশের গাড়িটা আমি থামানোর পরে বললাম যে আমার এই সমস্যা, আমি বাংলাদেশি, আমার মালিক আমার আইডি কার্ড রেখে দিচ্ছে, তখন আমি কি করতে পারি? তখন উনি করলো কি, ওয়ারলেস করলো থানাতে ওয়ারলেস করে বললো, সব বলার পরে বললো যে নিয়ে আসো ওকে। তো তখন আমি ওনার সাথে পুলিশদের সাথে থানায় গেলাম। থানায় যাওয়ার পর আমাকে বললো কি চাও এখন তুমি তোমার? আমি বললাম যে আমার এরকম 3 মাসের বেতন অলরেডি ওনার কাছে আমি পাই, তো উনি যদি আমাকে টাকাগুলো দেয় আমি চলে যাবো দেশে। তো তখন বললো যে ঠিক আছে তুমি এক কাজ করতে পারো, তুমি কেস করো ওনার নামে। তো কেস করবো, আমি তো নতুন মানুষ, মানে টাকা নাই পয়সা নাই, সঙ্গে বেতন পাবো, তারপরে তো আমি কেস করবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে ওই যে পাশে যে মুদির দোকান ছিল, ওখান থেকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল, সিগারেট, আদার্স যেটা ব্রেড বিস্কুট খেতাম, এগুলো বেতন মাস শেষে বেতনের সময় মালিক করতো কি এগুলো হিসাব করে ক্লিয়ার করে বেতনটা আলাদাভাবে দিয়ে দিত, এভাবে করতো। ওকে। তো তখন আমি করলাম কি, ওখানে ঢাকার একজন আজিমপুরের আমাদের এক বড় ভাই ছিল, উনি একটা হোটেলে জব করতো, উনি মানে আবাসিক হোটেলে জব করতো। তখন ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার এই সমস্যা হয়েছে, তো এখন কি করা যায়? তো উনি বলে যে ঠিক আছে কাজ করেন, কালকে থেকে আমার এখানে থাকেন আর কেসটা করেন, দেখেন কি হয়। তখন রাতের বেলা করলাম কি, আমি আবার গেলাম আমার ব্যাগ আনার জন্য। ব্যাগ আনতে যখন যাওয়ার পরে দেখি অদ্ভুত এক কাহিনী। আমার বিছানার পাশে একটা ডেস্ক সেট ছিল, আমার কসমেটিক ছিল, ও নিছে এটা। তো অবাক লাগলো। আমি বললাম সবাইকে আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন? হ্যাঁ, আমার জিনিসগুলো আপনাদের কাছে কেন? তো তখন সবাই দেখলাম চুপ হয়ে আমাকে মানে কোনো কথা না, আমাকে বলতেছে যে আসলে আমরা তো মনে করছি আপনি আসবেন না, মালিক আপনাকে পাঠিয়ে দেবে। তো মালিক পাঠিয়ে দেবে, ভালো কথা, আমার জিনিসগুলো তো আপনি যত্ন করে রাখবেন, তার মানে এই তো না আমার জিনিসগুলো আপনারা ভাগ বাটোয়ারা করে মানে সবাই বাঙালি, সবাই বাঙালি, অদ্ভুত। তো যাই হোক, তো তারপর ব্যাগ টেক নিয়ে চলে গেলাম। এখন টাকা নাই 1 টাকাও। তো ওনাকে বললাম যে কালকে আমি তো একটু লেবার কোর্টে যেতে চাই, আমার তো টাকা নাই, কি করা যায়? তো উনি আমাকে তখন 20 রিয়াল দিল। আর প্রত্যেক দিন উনি আমাকে যাওয়ার সময় 1 প্যাকেট করে সিগারেট দিয়ে যেত। তো সারাদিন তো তখন করলাম কি, একদিন পরের দিন সকালে ওনার থেকে 20 রিয়াল নিয়ে সেই হাঁটতে মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, আর সৌদি আরবের রাস্তা এত বড় বড় রোড ঘাট, মানে যাই করতেছে সব আমেরিকা যেই পণ্যটা আজকে বের হয় কালকে সেটা প্রথম সৌদি আরবে চলে আসে, আমার যা মনে হয়। আমেরিকান গাড়ি, আমেরিকান রোড ঘাট, মানে সম্পূর্ণ চুষে নিচ্ছে টাকাগুলো আমেরিকা ওদের কাছে। তো হাঁটতে সেই পাহাড়ি এলাকা দিয়ে কোনো রকম লেবার কোর্টে গেলাম। লেবার কোর্টে যাওয়ার পরে প্রত্যেকটা আপনি যেখানেই যাবেন সৌদি আরবে, অফিস আদালত স্কুল কলেজ যেখানেই যাবেন বাংলাদেশি পাবেন আপনি, স্টাফ বাংলাদেশি পাবেন। হ্যাঁ, তো সেরকম একজন স্টাফ পেলাম। আমি বললাম যে আমার এই সমস্যা, আমি কেস করতে চাই, তো কাকে জমা দিব? উনি বলতেছে জমা দিবেন, কোনো লাভ তো হবে না বোধ হয়। তারপরেও দেখেন, কারণ সৌদিয়ানরা গালে চুমা খেয়ে সব কেস ডিসমিস, আমরা তো কিচ্ছু না, আমাদের দেশে মিসকিন, আমাদেরকে মিসকিন বলা হয়। তো তারপরেও আমি জাস্ট জমা দিলাম। জমা দেওয়ার পর আমার লয়ার আমাকে বললো ঠিক আছে আমার মালিকের ফোন নাম্বার দাও, আমি মালিককে কল করে আমি আসতে বলবো। তো ঠিক আছে কবে আসবো? পরশুদিন তুমি আসো, তোমার মালিক আমি আসতে বলবো। দেন আমি পরশুদিন যাই। পরশুদিন যাওয়ার পরে আমি ওখানে মালিক আসে, দেখলাম সত্যি গালে চুমা খাচ্ছে। আমাকে বলতেছে যে ঠিক আছে তোমার কত টাকা পাও না? এত টাকা পাও না। মালিক বলতেছে তোমাকে আমি সামনের সপ্তাহে টিকিট কনফার্ম করে যখন বাংলাদেশে পাঠাবো, ঠিক পাঠানোর আগ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশের হাতে তোমাকে আমি হ্যান্ড ওভার করবো, দেন তোমার টাকা আমি তোমাকে দেবো। তো আমার কথা হচ্ছে আমার টাকা আমি এখন চাই, আমার টাকা আপনাকে আগে পরিশোধ করতে হবে, কারণ আপনি যাওয়ার পরে ইমিগ্রেশনের হাতে আমাকে হ্যান্ড ওভার করবেন, তারপরে টাকা যদি না দেন তখন আমি কী করবো? তখন তো কিছু করার থাকবে না। তো লয়ার বলতেছে অবশ্যই তোমার টাকা দেবে। আমি বলি নো, আমি তাকে বিশ্বাস করি না, কারণ এরকম সে করছে আগে, সে পাকিস্তানিদের সাথে এমন করছে, আমার সাথেও সে এমনই করবে।
তো তখন বলতেছে যে না, এটা হবে না, তোমাকে যাওয়ার পরে টাকা দেওয়া হবে এবং এটাই নিয়ম। তো জাস্ট সে চলে গেল। তখন আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবলাম কি করব, আমার টাকা তো পাবো না, কারণ এখন যদি আমি এই এক সপ্তাহের মধ্যে যদি আমি টাকাটা নিতে না পারি, বাংলাদেশে যেতে না পারি, হাতে নাই টাকা, কাজ নাই, কর্ম নাই, কোথায় থাকবো, কি করব। এবং এক সপ্তাহ পর বড় হজের সময় মোটামুটি অনেক দিন একটা লম্বা ছুটি থাকে সৌদি আরব, তখন সব অফিস আদালত বন্ধ থাকে। তো এখন আমার যাই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তখন ওনাকে আমি বললাম, যে বাংলাদেশি স্টাফ ছিল, ওনাকে বললাম যে বয়সে উনি মুরব্বী ছিলেন, বললাম যে কাকা আমি এখন কি করতে পারি একটু বলেন না, আর এখানে সবচেয়ে বড় লয়ারকে। তো উনি আমাকে বলতেছে বড় লয়ার আছে, চলেন আপনাকে দেখাই ওনার অফিসটা। তো দেখাই দিল আমাকে। দেখলাম যে বাইরে একজন মোটামুটি পাগড়ি পরা সৌদিয়ান, লম্বা চোরা, তরোয়াল নিয়ে দাঁড়ায় আছে। তো আমি তাকে বলতেছি যে আমার এই সমস্যা, আমাকে একটু ওনার সাথে কথা বলতেন। বলেন না, কথা বলা যাবে না। আমি তখন কথা বলতে বলতে না কোন এক পর্যায়ে আমি কায়দা দিছি। তো কায়দা দেওয়ার পরে তখন আমি জোরে জোরে কথা বলতেছিলাম, তখন ভেতর থেকে কলিং বেল টিপ দিছে। হ্যাঁ, কি ব্যাপার, বাইরে কি হয়েছে? তো বলতেছে বাংলাদেশি একজন আমেল, এরকম এরকম সমস্যা হয়েছে, বল পাঠাও। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে খুব কান্না কান্না চোখ দিয়ে পানিও পড়তেছিল। আসলেই তখন অসহায় ছিলাম, কারণ আপনি যাই বলেন না কেন, বিদেশে বা যেখানেই আপনি যখন টাকা থাকবে না আপনার কাছে, তখন থাকার কোনো জায়গা নাই, সে যেটা কি করুণ পরিস্থিতি, এটা একমাত্র ভুক্তভোগী সেই একমাত্র অনুভব করতে পারে। তো তখন তাকে বলার পরে সে আমাকে বললো যে তোমার মালিক কোন দেশে? বললাম আফগানিস্তানের। তো বললো হ্যাঁ, আফগানিস্তান লোক তো ভালো হয় না, ঠিক আছে এক কাজ করো, ওনার ফোন নাম্বার দাও, নাম বলো। তখন উনি করলে কি, ওনার প্যাডের ভিতরে নাম, ঠিকানা, কত টাকা পাও সব লিখে আমাকে ওনার সিল মেরে একটা খামে ভরে বললো যে তোমার সঙ্গে রাখো, এয়ারপোর্টে যাওয়ার পর যদি উনি তোমাকে টাকা না দেয়, তুমি এটা ইমিগ্রেশন পুলিশের কাছে দেবা, তখন সে তোমাকে অ্যারেস্ট করবে। তো যেই কথা সেই কাজ। তারপর এক সপ্তাহ পর আমার টিকিট মালিক কনফার্ম করলো, কনফার্ম করে আমাকে ডাকানো হলো। তো ডাকানোর পর আমি যখন মদিনা মনোয়ারাতে বাস স্টেশন, যেখান থেকে জেদ্দা যাওয়া হয় বাসে করে, তখন মোটামুটি বড় হজের প্রস্তুতি চলছিল, অনেক ব্যস্ততা। তো সে আসলো, আমার পাশে বসলো বাস স্টেশনে। বসার পর আমাকে হিসাব দেখাচ্ছে যে তোমার পিছনে এত টাকা খরচ হয়েছে, হ্যান ত্যান এত। তো এখন এক কাজ করো, তুমি দেশে চলে যাও, তোমাকে আমি পরে আবার ভিসা পাঠাবো, আবার তুমি আইসো, এবার চলে যাও। আমি বললাম, তখন উনি আমাকে বললো যে সিগারেট খাও একটা। তো উনি সিগারেট দিল। তো উনি যে সিগারেটটা স্মোকিংটা সিগারেট পান করতো, সেটা হচ্ছে LM ব্র্যান্ডের ছিল, এটা 4 রিয়াল ছিল তখন। আর আমি যেটা খেতাম সেটা ছিল মালব্রো ছিল 5 রিয়ালের। আমি বলতাম এই সিগারেট আমি খাই না, আমি খাই 5 রিয়ালেরটা। তো তখন একটু অবাকভাবে তাকায় বললো, বাবা তুমি তো দেখা যায় ভালো বড় লোক। আমি কি টাকার জন্য তোমার এখানে আসছি নাকি? হ্যাঁ, টাকার জন্য আসিনি, আমি আসছি জাস্ট একটু টাইম পাস করবো, সৌদি আরবে কাজকর্ম করবো, এই জন্য। তো যাই হোক, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনি একটা কাজ করেন, আমাকে একটা পেপারস লিখে দেন, আমি একটু মক্কাতে যাব, মক্কাতে গিয়ে হজটা করব, হজ করে তারপর আমি দেশে চলে যাব। কারণ তখন একটা আইন ছিল, আপনি যদি এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে যেতে চান, মালিকের পারমিশন লাগে, তাহলে বর্ডারে চেক করা হয়। তখন সে আমাকে বললো যে না, তোমার হজ করতে হবে না, তুমি বাংলাদেশে চলে যাও। খুব খারাপ লাগলো, এবং আমি বলতে চাই যে আসলেই এটা খুবই একটা নোংরা এবং কষ্টদায়ক যে আমি হজ করতে চাইলে আমার সে আমাকে সেই সুযোগটা দিল না। কেমন মুসলমান? হ্যাঁ, এটা ভাবতে অবাক লাগে আমাকে। তো তখন সে আমাকে বললো যে গাড়ির সময় হয়ে গেছে, এই নাও তোমার টাকা। এই টাকা ক্যালকুলেটরে হিসাব করলো, হিসাব করে টাকাটা আমাকে দিয়ে বললো যে বাসে ওঠো, আর যদি জেদ্দা গিয়ে কোনো রকম পালানোর চেষ্টা করো, ইন্টারপোল লাগিয়ে তোমাকে অ্যারেস্ট করাবো। এটা আপনাকে বললো? আমাকে বলতেছে। ওদের চিন্তাধারা, আমি তো বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের গরিব একটা দেশের লোক, বাংলাদেশের মানুষ কি বোঝে এইসব ব্যাপারে, আমার জন্য সেই ইন্টারপোল লাগবে তো ফালতু কথা একটা। হ্যাঁ, তো তখন আমাকে এই কথা বলে টাকাগুলো দিল, আর দিয়ে বলতেছে এখন যদি টাকা না দিতাম কি করতে পারতো, কিছু করতে পারতো তুমি আমাকে? আমি বললাম 1 মিনিট দাঁড়ান। তো তখন আমি সেই খামটা তাকে বের করে দিলাম টাকাটা নেওয়ার পরে। তো সে খামটা বের করে যখন পড়ার পরে দেখতেছে, পড়ার পরে আমাকে সে সব কিছু পড়ার পরে আমার দিকে তাকায় বললো যে ইনতা শয়তান কাবীর, তুমি অনেক বড় শয়তান। তো এই কথা বলার পরে তখন জেদ্দা চলে আসলাম। জেদ্দা চলে আসার টাকাগুলো দিল আপনাকে? হ্যাঁ, টাকা দিয়ে দিচ্ছে। টাকা দেওয়ার পরে আমি তাকে পেপারসটা দেই। তো পেপারসটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে তুমি দেখো, তুমি যেমন নিজেকে বুদ্ধিমান মনে করো না, আমি কিন্তু তোমার চেয়ে বুদ্ধিমান কম না। তো তারপর জেদ্দা চলে আসলাম। জেদ্দা আসার পর ভালো লাগলো, জেদ্দার পরিবেশ একটু অন্যরকম মনে হলো, একটু উন্নত। তো ভাবলাম যে থাকবো, আবার চিন্তা করলাম না থাকবো না, ভালোই লাগে না, ভাল লাগে না, আসলেই ভালো লাগলো না। তারপর চলে আসলাম।
চলে এসে বাংলাদেশে চলে আসার পরে বাসায় যখন আসলাম, হঠাৎ গেট নক করলাম, আম্মা গেট খুললো। গেট খোলার পরে বলতেছে, বাহ কী অবস্থা, তুমি কোথেকে আসলাম? আমি বললাম, আমি তো চলে আসছি। না বলে চলে আসছি। হ্যাঁ, আসার আগে সেটা হচ্ছে গিয়ে আমি যখন এয়ারপোর্টে নামলাম, বাংলাদেশ এয়ারপোর্টে, 1.5 বছর পরেই আমার কাছে মনে হচ্ছে মানে কোন দেশে আসলাম, আফ্রিকার একটা দেশে আসলাম। মানুষগুলো কেমন কালা কালা, রাস্তাঘাটগুলো কেমন অদ্ভুত লাগে, ধুলা বালি, মানে 1.5 বছর পরেই আমার কাছে এটা মনে হয়েছে। তো যাক, বাসায় আসলাম। তারপর আসার পরে আবার সেই আগের মতো করে আস্তে আস্তে আবার সেই পলিটিক্যাল ভাবে জড়িয়ে যাওয়া, আবার সেই আড্ডাবাজি। তো আসার পরে যখন বন্ধু বান্ধবের সাথে দেখা করতাম, নিজের কাছে একটু ভালো লাগতো। আমি একটু মানে বাংলাদেশের লোক কিন্তু একটু হ্যাংলাই হয়, ঠিক না? তো নিজেকে একটু ভালো লাগতো। তখন আমার যে পুরনো যারা বান্ধবী ছিল, সেই মডেলার, তাদের সাথে দেখা করলাম, মানে সবার সাথে করতে কিন্তু মাথায় একটাই ছিল, আবার দেশ ছাড়তে হবে আমাকে। কারণ আমার বাংলাদেশে আসার পরে প্রায় 1 বছরের মাথায় দেখলাম আবার সেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আর তখন বাংলাদেশে আসার পরে মোটামুটি ড্রাগসে একটু ঝুঁকে যাই বেশি। ভালো লাগতো, নিতাম জাস্ট শখের বসে। ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আমরা এখনো ব্যাকগ্রাউন্ডে আছি, একটু পরেই আমরা আসল জায়গাতে ঢুকবো। যদি যোগাযোগ করতে চান কেউ ওনার সঙ্গে। তো তারপর যাক, ভাগ্যক্রমে আমি একজন ভালো একটা লোকের সন্ধান পেলাম। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, তোমাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার একটা সুযোগ করে দেওয়া যায়, তো তখন তোমাকে 7 লাখ টাকা দিতে হবে। এবং টুইন টাওয়ারে যে অ্যাটাক হলো, টুইন টাওয়ারে অ্যাটাক 2002-তে বোধ হয়, রাইট? তো সেই অ্যাটাকের কারণে আমাকে করতে হলো কি, নতুন পাসপোর্ট বানাতে হলো। তা না হলে সৌদি আরবের ভিসা থাকা অবস্থায় যদি আমি তো কোরিয়ায় যেতে চাই, হয়তো বা আমার ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে টুইন টাওয়ারে অ্যাটাক হওয়ার কারণে। তা আবার নতুন করে পাসপোর্ট বানানো হলো। এবং পাসপোর্ট বানানোর সময় যেটা সবচেয়ে বড় ভুল এবং বোকামি আমার হয়েছে, সেটা হচ্ছে আমার বয়সটা সেখানে বেশি দেওয়া হয়। আমাকে ভিসা করানো হলো চায়নার ভিসা করানোর পরে চায়না গেলাম, চায়না যাওয়া হলো। চায়নায় গিয়ে তারপরে চায়না ছিলাম 2 দিন। ভালো লাগলো চায়না, নতুন একটা দেশ। এবং তখন চায়নাতে গিয়ে যা দেখলাম, আসলে মনে হচ্ছে বিদেশে আসছি। মানে সৌদি আরবের যা অনুভূতি ছিল, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। একটু খোলামেলা দেশ, ভালো লাগলো। তো সেখানে 2 দিন 3 দিন ছিলাম। তারপরে সেখান থেকে বাই বাসে করে আমি হংকংয়ে আসি। হংকংয়ে আসার পরে হংকংয়ে আসলাম যখন, হংকংয়ে সেখানে যে আমাকে মানে মূলত কোরিয়াতে ইন করাবে, তাদের একটা অফিস ছিল। এবং ওই অফিসের একটা মানে কাউলন নামে একটা জায়গা, সেখানে একটা বিল্ডিংয়ে 2 রুমের 2 কক্ষ বিশিষ্ট একটা বিল্ডিংয়ে দেখা গেল 7-8-10 জন হবে। হ্যাঁ, হাসপাতালের মতো সেই বেড, 1 তলা 2 তলা 3 তলা বেডগুলো ওইভাবে থাকতে হয়। তো দেখলাম কেউ ইংলিশ শিখতেছে, কেউ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছে, কেউ জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছে, সব বিদেশ যাওয়ার জন্য। তো আমাকে আমার যে মেইন ব্রোকার যে ছিল, উনি আমেরিকান পাসপোর্ট হোল্ডার ছিলেন। উনি আমাকে বলল যে আপনার কাউকে বলার দরকার নেই, যে আপনি কালকে আপনার ফ্লাইট করাবো, তাহলে সমস্যা আমাদের হবে। এখন ঠিক আছে। তো আমি যাই হোক, পরের দিন সকালে ব্যাগ ঠ্যাগ নিয়ে যাওয়ার সময় আমার যে ভাব ছিল, সম্পূর্ণ বিজনেসম্যান ছিলাম। ফ্রান্স কার্ড দাঁড়িয়ে ছিল, আমার ব্রিফকেস ছিল। আমার কথা, বিদেশে যাচ্ছি, ইমিগ্রেশন যদি ফেস করতে হয়, বিভিন্ন রকম কথা বলতে হতে পারে, হয়তো বা আমাকে ওইভাবে নিজেকে ফেস করতে হবে। এবং এটাই সত্য, ইমিগ্রেশনে যখনই আপনি যাবেন, ওরা এতটা ইন্টেলিজেন্ট হয়, আপনার চেহারা দেখে বলে দেবে যে এই লোক কি থাকবে কি থাকবে না, এই লোক কি ইন করে কি বের হবে না, বলতে পারে ওরা, ওদের সেই আইকিউটা থাকে। তো যাই হোক, তো ঢোকার সময় সমস্যা হয়নি। ইনচন এয়ারপোর্ট, যেটা কোরিয়া, তখন ছিল 2004 মার্চের 23, রাইট? তখন শীতের শেষ মৌসুম, মানে শীত চলে যাচ্ছে। শীতটা সাধারণত কোরিয়াতে এপ্রিলের লাস্টের দিকে শীতটা মোটামুটি চলে যায়। তো মানে নর্মাল ব্লেজার পরা ছিলাম, ফর্মাল প্যান্ট ছিল। তো এয়ারপোর্টের ভেতরে তো নর্মাল ওয়েদার। বাইরে যখন বের হওয়ার পরে দেখি যে আমার পুরো শরীর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল, এতটা প্রচণ্ড ঠান্ডা, মাইনাস চলতেছে তখন যে আমার যে মানে ব্রোকার ছিল, যে আমাকে নিয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে আসার পরে করলো কি, আমাকে একটা মোটা জ্যাকেট দিল। জ্যাকেট দেওয়ার পরে আমাকে বলতেছে যে কেমন লাগে। আমি বললাম যে আমি সাকসেস, কারণ আমার একটা স্বপ্ন, আমি কোরিয়াতে আসছি, পৃথিবীর উন্নত একটা দেশে। হ্যাঁ। কত সালে গেলেন? এটা 2004-এর মার্চে। ওকে। হ্যাঁ, তারপর বাংলাদেশ থেকে যাওয়ার সময় প্রতিজ্ঞা করছিলাম, আমার মা মাথায় হাত রেখে আমাকে শপথ করাইছে, সৌদি আরবে গিয়ে যা করছো এখানে তা করবা না, কিন্তু টাকা কামাবা, পড়ালেখা তো শিখতে পারো নাই, টাকা যত পারো কামাবা, টাকা ছাড়া কোনো মূল্য নাই। তো ঠিক আছে, তাই গেলাম, আমার টার্গেট ওটাই ছিল। তো যাওয়ার পরে তখন মানে খাবো, এখন উনি বলতেছে কি খাওয়ানো যায়। ওনার সাথে আরো কোরিয়ান ছিল 2 জন,
আর একজন বাঙালি ছিল, বলতেছে চলো এক কাজ করি আমরা গরুর মাংস পুড়ে খাই। তো তখন আমাকে কোরিয়ান রেস্টুরেন্টে ঢোকানো হলো। ঢোকানোর পরে যা দেখলাম কোরিয়ান রেস্টুরেন্ট, ওখানে প্রথমত যে যারা গেস্ট আসে তাদেরকে শীতের সময় মানে ওদেরকে ওয়েলকাম করা হয়, মানে কুসুম গরম পানি দেওয়া হয় আগেই খাওয়ার আগে, তারপর গরম তোয়ালেট মানে যেটা হাত মোছার জন্য ওরকম দেওয়া হয়। বসলাম, তো খাবারের অর্ডার, খাবার আসলো, অদ্ভুত অদ্ভুত মানে খাবার। ওদের খাবারগুলো হচ্ছে কি দেখা যায় ভেজিটেবল, প্রচুর ভেজিটেবল থাকে এবং ছোট 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 বাটিতে 20-25 পদের আইটেম থাকে, এরকম খাবার। এবং দুটা মানে কাঠি দেওয়া হলো, কাঠি চামচ দেওয়া হলো। তো তখন মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে। বাইরে সুন্দর দেখতেছি মেয়েরা, শীতের মধ্যেও মেয়েরা, ওই শীতের মধ্যেও দেখা যায় আইসক্রিম খায়, মিনি স্কার্ট পরে শীতের মধ্যেও ওরা, ওদের কাছে শীতটা কমই লাগে। তো তারপর সেখানে খাওয়ার পরে তারপর হলো কি, আমাকে আমার এক রিলেটিভের কাছে উনি দিয়ে আসলো, পরের দিন দিয়ে আসলো এবং ওনার টাকা পয়সা যা মানে পেমেন্ট করা ছিল সব দেওয়ার পরে দিয়ে আসলো। তো তখন যেটা হচ্ছে আসলে আমার আমি যেখানে যাই সেটা একটু গ্রাম ছিল, এবং ওইখানে মানে কোরিয়ায় যারা মূলত যারা ফরেনিয়ার, যারা শ্রমিক, আমরা যারা থাকি, ওইখানে রেসিডেন্সটা আসলে দেওয়া হয় কন্টেনার বক্স, হ্যাঁ কন্টেনার বাক্সের মতো দেওয়া হয়, এবং ভিতরে যে ইন্টেরিয়ার যেটা থাকে সেটা অনেক সুন্দর থাকে, ভিতরে কিচেন, বাথরুম, যাবতীয় সব কিছু থাকে। তো কন্টেনার বাক্সের ভিতরে থাকা হলো, দেওয়া হলো। তো কালকে থেকে আমার কাজ দেখা হবে, 2-3 দিন রেস্ট নেওয়ার পরে আমার জন্য কাজ দেখতেছে। তো কাজ দেখতে দেখতে করলো কি, একটা কাজ ফ্যাক্টরিতে ঠিক করা হলো। তো সেখানে 1 মাসের জন্য কাজ করলাম। কাজ করার পরে মোটামুটি ভালো, মানে প্রথম যেটা সেটা হচ্ছে কি অনেক হার্ড ওয়ার্ক আমার কাছে মনে হচ্ছিল, এবং পরের দিন ঘুম থেকে ওঠার সময় পুরো শরীর ব্যথা, প্রচণ্ড ব্যথা, কাজ করতে আর মন চায় না, আবার যাব, কিন্তু তারপরেও যেতে বাধ্য। তারপর যাই হোক এভাবে কাজ করতে করতে 1 মাস কাজ করলাম। 1 মাস কাজ করার পরে সেখান থেকে আমাকে বেতন দিয়ে মানে আমাকে মানা করে দেওয়া হলো, কারণ 1 মাসের জন্য প্রয়োজন ছিল। তো তারপরে ভালো কাজ কোথায় পাবো, আমার যে রিলেটিভ ছিল উনি করলো কি, অন্য সব জায়গায় যোগাযোগ করলো। আর ওই এলাকাটা একটু এমন ছিল, ইমিগ্রেশনের খুব মানে বিপদ ছিল। ইমিগ্রেশন প্রচণ্ডভাবে রেট দিত, অবৈধ যারা সবাই একটু সতর্কভাবে কাজ করতো। যেহেতু আমি নতুন ওখানে, সেজন্য আমার জন্য প্রথম ছিল সিকিউরিটির ব্যাপারটা। আমাকে মানে প্রথম সিকিউরিটি, আমাকে ভালোভাবে থাকতে হবে। তো তারপর করলো কি, এক জায়গায় কাজের ঠিক হলো কাজটা, সেটা হচ্ছে বললো যে এক জায়গায় টেক্সটাইল মিলের একটা কাজ ঠিক করা হয়েছে, তো আপনি কাজটা করতে পারেন। ওখানে বাংলাদেশি হাজব্যান্ড ওয়াইফ কাজ করতেছে, তো ওইখানে একজন লোক লাগবে, তো নেক্সট উইকে আমি আপনাকে নিয়ে যাব। তো ঠিক আছে, নেক্সট উইকে উনি স্যাটারডে আসলো, আইসা আমাকে নিয়ে গেল, এবং ট্রেনে করে সেখান থেকে মেবি 2-2.5 ঘন্টা হবে, ট্রেনে করে নিয়ে গেল একটা টেক্সটাইল মিলে। এবং যাওয়ার পরে আমি দেখলাম যে যখন পরিচয় করিয়ে দেওয়া হলো বাংলাদেশি দম্পতির সাথে, প্রথম দেখাতেই যাকে আমি দেখলাম, যে মেয়েটা, সে ঢাকার। তো ভাল লাগলো ওকে আমার, ওর যে মানে গায়ের কালার, ওর যে চেহারা, ফেস কাটিং, আসলে মানে ভালো লাগার মতোই। আচ্ছা। তো ওর হাজব্যান্ডটা দেখে আমার কাছে ভালো লাগলো না। হাজব্যান্ডটা বয়সে ওর চেয়ে অনেক বেশি হবে। ওনার হাজব্যান্ড ছিল অনেক পুরনো, অনেক দিন যাবত অবৈধ ছিল, বাট ওনার ওয়াইফ উনি ছিলেন লিগ্যাল, বৈধ ছিলেন। তো যাই হোক, আমাকে ওখানে কাজে লাগানো হলো, কাজ দেখানো হচ্ছে আমাকে, কাজ ভালো লাগতেছে, যে টেক্সটাইল মিলের কাজ হচ্ছে, হাঁটাহাঁটির কাজ। তো সেখানে কাজটা মূলত হচ্ছে কি, আপনার যখনই মানে একটা সুতো ছিঁড়ে যাবে তখন সেই সুতোটা আপনাকে আবার লাগিয়ে দিতে হবে। মূলত কাজটা হচ্ছে মানে হাঁটাহাঁটি করা। তো প্রচণ্ড পা ব্যথা, 12 ঘন্টার ডিউটি। তারপরেও আমার থাকার জায়গা তখন ঠিক হয়নি। আমি ওনাদের সাথে খাওয়া দাওয়া করতাম আর থাকতাম। পাশে একটা কন্টেনার ছিল, সেখানে পাকিস্তানি ছিল আমার রুমমেট। তো এভাবে আসলে ওনাদের যে ফ্যাক্টরিটা ছিল, ফ্যাক্টরিতে মোটামুটি ওনাদের বেতনগুলো 1 বছরের জন্য আটকে যায়। তো ওনার হাজব্যান্ড আমাকে বলতেছে যে এভাবে তো বেতন আটকে যায়, উনি নতুন লোক, ওনার বেতন আটকে গেলে সমস্যা, তুমি ওনাকে অন্য একটা কাজ দেখো, কাজ ঠিক করে দাও। তখন আমার কাজ ঠিক করা হলো ওখান থেকে 5 মিনিট দূরত্বের একটা পথ, একটা ফার্নিচার ফ্যাক্টরিতে। তো সেই ফার্নিচার ফ্যাক্টরিতে আমি কাজ করলাম, সেখানেও পাকিস্তানি আমার রুমমেট, ওর সাথে আমাকে থাকতে হবে, পাকিস্তানি রুমমেট। এবং সেই জন্য পাকিস্তানিদের সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এবং মোটামুটি পাকিস্তানিদের কালচার, পাকিস্তানিদের ল্যাঙ্গুয়েজ, ওদের সাথে আমার একটা ভালো মিলে যায়। তো যাই হোক, একভাবে থাকার কারণে, এবং আমি যেটা বুঝতে পারলাম যে আমার যে ওই ভাবি, যার কথা বলছি, বাংলাদেশি দম্পতি, ভাবির প্রতি মোটামুটি একটু কুনজর ছিল, সবারই কুনজর ছিল, দেখতে সুন্দর ছিল। এবং পাকিস্তানিদের একটা মেইন টার্গেট হচ্ছে, পৃথিবীর যেখানেই পাকিস্তানিরা যাবে ওদের মেইন টার্গেট হচ্ছে আগে আস্তানা গারো,
আগে এখানে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করো, বিয়ে করো, পাসপোর্ট বানাও, তারপর যা করার করো। ওকে, হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে আপনার খুবই আনন্দপ্রিয়, বলে যে মুসলমান, এদিকে বলে শুকর খাওয়া হারাম, মুসলমান শুকর খাবো না, অথচ ও দেখা যাচ্ছে রেগুলার মদ খাচ্ছে, মেয়েবাজি খাচ্ছে। করছে, হ্যাঁ Okay. সব কিছু করতে, অথচ শুকর খাওয়া হারাম। বুঝতে পেরেছি। হ্যাঁ। মুখে যেটা বলে প্র্যাকটিস অন। রাইট। তো তারপরে ওনার সাথে ডিউটি করতেছি, কাজ করতেছি। তো কোনো একদিন হলো কি, মানে যেটা পরে প্রকাশ পাইছে সেটা হচ্ছে কি, ওনারা কোনো রকম মানে কোনো ওনার হাজব্যান্ড যেহেতু অবৈধ ছিল আমার সেই ভাবির, তো অবৈধ থাকার কারণে ওনার হাজব্যান্ডকে ওরা করলো কি ইমিগ্রেশনের মাধ্যমে ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দেওয়ার পরে ওনাদের মেইন টার্গেট ছিল ওনার সাথে রিলেশন করবে। তো আসলে এটাই হয় কোরিয়াতে, মোটামুটি রিলেশনগুলো এভাবেই হয়। তো তারপরে ওনার হাজব্যান্ড যখন ধরা খেলো, ধরা খাওয়ার পরে ওনার হাজব্যান্ড বলল যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার যে টাকাগুলো রাখা আছে তুমি কিন্তু অবশ্যই টাকাগুলো নিয়ে আসবা, তুমি থাকো, তুমি যেহেতু বৈধ টাকাগুলো নিয়ে তারপর বাংলাদেশে আসবা। তো এইভাবে বাংলাদেশি যারা আমরা ছিলাম সবাই ওখানে ওনার সাথে দেখা করলাম, সমবেদনা জানালাম যে চিন্তা করার কারণে আমরা তো আসি, যখন সমস্যা আমাদেরকে বলবেন, আর টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে তারপর চলে যান, আপনি থাকবেন কীভাবে একা মহিলা মানুষ। তো আমিও আমার কাজ শেষ হতো আগে আগে, আমি সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমার বেসিক ডিউটি ছিল। তো ডিউটির পরে আমি ফোন করতাম যে ভাবি কী করতেছেন, আসবো একটু হাঁটাহাঁটি করি, আপনারও ভালো লাগবে। তো এইভাবে যেতাম, আমি তার সাথে দেখা করতাম, কথা বলতাম, একটু হাঁটাহাঁটি করতাম। তো ওনারও ভালো লাগতো, মনটা যেহেতু ওনার খারাপ থাকে। তো হঠাৎ একদিন ওনার সাথে হাঁটতে 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 একটা কোরিয়াতে আসলে ওখানে কোরিয়াতে দেখা যায় কি, যখন শীতটা শেষ হওয়ার পরে ওখানে যে একটা ফুলের যে সমারোহ, গোলাপ ফুল দেখা যায়, জঙ্গলের মধ্যে গোলাপ ফুল ফুটে থাকে। বাংলাদেশে যেমন যত্ন করে গোলাপ ফুল ফুটানো যায় না, কিন্তু ওখানে গোলাপ ফুল দেখা যায় রাস্তার পাড়ে, গোলাপ গাছ, এই গাছ অটোমেটিক। তো সেখানে একটা লেকের পাড়ে গিয়ে আমি বসলাম ওনার সাথে, বসার পরে ভাবির সঙ্গে, হ্যাঁ ভাবির সাথে বসলাম। তখন ওনার বয়স ছিল মেবি 26-26, আমার বয়স ছিল 28 এরকম হবে। হ্যাঁ। তো তারপরে কথা বলতে বলতে জাস্ট অনেক রকম কথাবার্তা বলতে বলতে হঠাৎ কোনো একটা সময় আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। হাত বুলাতে গিয়ে আমি একটা জিনিস অনুভব করলাম, সে চোখগুলো বন্ধ করে ফেলছে। চোখগুলো বন্ধ করার পরে এবং সে শরীরের যে একটা সম্পূর্ণ যে কন্ট্রোল, সেটা তার নাই তার ভিতরে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। আজকে এখানে কনফেস করছেন আলম, যে কন্ট্রোলনেস একটু লুজ হয়ে গেছে। তো তারপরে আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু আলিঙ্গন করা যাকে বলে, সেটা হয় আমাদের মাঝে। আমি ইন ডিটেলে যেতে চাই না, বিকজ এই অনুষ্ঠানটা অনেক ধরনের মানুষই শোনেন, বাট আমরা সিনারিটা বোঝানোর জন্য আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। একটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে এই ভদ্রমহিলার সঙ্গে আপনার এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে দেশে ওখানে থাকা অবস্থাতে, তাই কি? ওকে। এবং ভদ্রমহিলা তখনও ডিভোর্সি ছিলেন না? ওকে। তো আপনাদের প্ল্যান কি ছিল, মানে বিয়ে শাদী করে ফেলা নাকি এই ধরনের সম্পর্ক জাস্ট কন্টিনিউ করে? না, আমাদের প্ল্যান ছিল বিয়ে করবো আমরা। প্ল্যান ছিল বিয়ে করবে? ওকে। তো কি প্ল্যান ছিল? ভদ্রমহিলাকে দেশে ফিরবেন, ফিরে এসে ডিভোর্স দিবেন ওনার হাজবেন্ডকে বা সামথিং লাইক দিস? হ্যাঁ, সেটাই। তো ওনার সঙ্গে কি উনি সংসার করতেন না, নাকি আপনাকে পাওয়ার পরেই আলটিমেটলি লাইফে এরকম সিদ্ধান্ত? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক হওয়ার পরেই যেগুলো আমি শুনতে পাই সেটা হচ্ছে কি, আসলে বয়সের ডিফারেন্স ছিল, মন মানসিকতার ম্যাচিং হতো না, যেগুলো পরে আমাকে সে শেয়ার করছে। মানে তার আগে থেকে সে ডিস্যাটিসফাইড ছিল না, কিন্তু আপনাকে পাওয়ার পরেই ওনার লাইফে মনে হয় যে না ঠিক আছে, আপনি বেস্ট ওনার চাইতে। হ্যাঁ, সেটা। ওকে। তার মানে বলা যেতে পারে সাজানো সংসারে কেউ একজন ঢুকেছিল, আলটিমেটলি সংসারটা স্ম্যাশ হয়ে যেতে পারতো। হয়েছে কি আসলে? হ্যাঁ, সেটাই হয়েছে। এখন বর্তমানে কি অবস্থা জানি না, তবে আমি যেটা, আপনার সঙ্গে সম্পর্ক ছিল কত? আমার সাথে সম্পর্ক কোরিয়াতে 1 মাস ছিল। তো 1 মাসের মধ্যে কি তাদের ডিভোর্স হয়ে যায়? না, ওর মূলত টার্গেট ছিল ও বাংলাদেশে যাবে, হাজব্যান্ডের কাছে ওর যে মানে যে জুয়েলারি কিছু আছে প্রায় 25-30 ভরির মতো আমাকে যেটা বলছে, ওগুলো সে নিবে, নেওয়ার পরে ডিভোর্স দেবে, দেন কাম ব্যাক এগেইন কোরিয়া অ্যান্ড ম্যারি উইথ মি। ওকে। হ্যাঁ। তো রেজাল্ট আপনাদের ফিনিশিংটা হলো কিভাবে? ফিনিশিংটা হলো কি, আসলে ও বাংলাদেশে যখন যায় তখন ওই যে বললাম না, পাকিস্তানি একজন রুমমেট ছিল, ওর সাথে ওর হাজব্যান্ডের মোটামুটি কন্টিনিউ যোগাযোগ হতো। তো উনি ওর হাজব্যান্ডকে বলছে যে এরকম তোমার ওয়াইফ কালকে বাংলাদেশে আসতে আসতে ঠিক এতটার সময়। তখন উনি করলো কি, ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এয়ারপোর্টে ওর ওয়াইফকে একদম সঙ্গে সঙ্গে ধরে পাসপোর্টটা ছিঁড়ে ফেলে। তো পাসপোর্টটা ছেঁড়ার ফলে ও তো কোরিয়া আসতে পারবে না, এবং ও মোটামুটি 2বার, যেটা আমি পরে শুনেছি, 2বার সুইসাইড অ্যাটেম্প মনে হয় ও বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা। তো তারপরে ওর সাথে আমার মোটামুটি যোগাযোগ হয় বেশ কয়েকদিন। তো কোন এক সময় ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি এরকম ওর সাথে যোগাযোগ করো না, যা ক্ষতি হওয়ার তো হয়েছেই, এটা ওর ভাগ্যে ছিল, তো তুমি আর ডিস্টার্ব করো না ওকে, তুমি ওকে একটু মুক্তি দাও। তো আমি দেখলাম আসলে এটা হয় না, এটা সম্ভব না, আমি কেন তাকে এটা করবো, আমি যা করছি এটা আসলেই ভুল। কারণ কারোর সংসারে এভাবে যার 2টা সুন্দর সুন্দর ছেলে, একটা ছেলে একটা মেয়ে, অনেক সুন্দর ওদের দেখছি আমি, তো এটা আমি যে করছি তখন আসলে আবেগের বশে হয়তোবা
আবেগের বশে সামহাও আপনি নিজেকে মানিয়ে নিয়ে ওখান থেকে চলে আসলেন। বাট আমি অনুতপ্ত পরে। নিশ্চয়ই আপনি অনুতপ্ত, নইলে তো আপনি আজকে সিক্রেটস অনুষ্ঠানে আসতেন না। তো কারণ একটা কথা আছে যে ভয়ানকতম অপরাধ হচ্ছে একটা সংসার ভেঙে দেয়া। এবং আমি জানি না যদি ধর্মীয়ভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেন আমাদের ইসলামের জায়গাটা থেকে, তাহলেও এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ, মানে সৃষ্টিকর্তা একদমই পছন্দ করে না। তারপরেও আপনাদের মধ্যে যেটা হয়েছে নিশ্চয়ই তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এটা ঠিক যে যদি ওই বাচ্চাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটা থেকেও কিন্তু একটা ভয়ানক রকমের মানে অপরাধমূলক কাজ। আপনাকে বলছি কথাটা, শুধু আপনি তো জানেন বিষয়টা, অবশ্যই রিয়েলাইজ করেছেন যে কারণে সিক্রেটসে এসেছেন, কিন্তু আপনার এই ঘটনা দিয়ে যারা আজকে রেডিও শুনছেন তারা যেন ওই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেন যে না, আমি আমার সংসারে হ্যাপি হই আর না হই, হয়তো বা ক্ষণিকের জন্য মনে হতে পারে, যেটা হয় খুব ন্যাচারালি, আপনারও নিশ্চয়ই লাইফে অনেকবার হয়েছে যে আমরা খুব মনের অজান্তেই কম্পেয়ার করে ফেলি, মানে নিজের ওয়াইফের সাথে হয়তো বা দেখা গেল খুব কাছাকাছি পরিচিত জন কোন একটা মনের অজান্তেই কম্পেয়ার করে ফেলি, এবং তখন মনে হয় যে না, আমি বোধহয় সুখী না। আমরা কিন্তু ওই মানুষটার ডিফল্টগুলো জানি না, কারণ যে মানুষটাকে আপনি আপনার ওয়াইফের চেয়ে বেটার মনে করছেন, এটা তো ওয়াইফ থাকা অবস্থায় বা হাজব্যান্ডের থেকে বেটার মনে করছেন, আপনি তো ওই মানুষটাকে চেনেন না বা জানেন না অতটা যতটা আপনি আপনার ওয়াইফকে চেনেন। আপনি হয়তো কাছাকাছি মিশলে দেখবেন যে আপনার ওয়াইফের চাইতেও অনেক অনেক বড় বড় মানে সমস্যা ওনার মধ্যে আছে। তো এই ব্যাপারগুলোকে যতটা না পাত্তা দেওয়া যায়, আমি এই কথাটা এই কারণেই বলছি যে ওই ভদ্রমহিলা হয়তো তার হাজব্যান্ড, আপনি লাইফে আগ পর্যন্ত বুঝতে পারেনি যে তার জীবনটা কতটা সুন্দর হতে পারতো, কিন্তু আপনি যাওয়ার পরে সে মনে করছে আহা, জীবনটা তো এটাই, এবং তখন তার সাজানো গোছানো সংসারটাকে সে মনে করেছে না, এখান থেকে বের হয়ে এলেও দুটো বাচ্চার কষ্টের কথা হয়তো তার মাথায় আসেনি যে আপনার সঙ্গে সে হ্যাপি হতে চায়, এবং এটা কিন্তু একটা বিশাল ডিসিশন ছিল। তার মানে নিশ্চয়ই তার লাইফে কোনো না কোনো গ্যাপ ছিল। তো যাই হোক, সামহাও আপনি ওখান থেকে বের হয়ে আসতে পেরেছেন, এবং এটা হয়নি শেষ পর্যন্ত, এটা ভেরি গুড। ওকে, তারপর কি হলো? তো আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি। তারপরে আসলে মূল সমস্যা ছিল আমার, কোথাও আমি সেটিং হতে পারছিলাম না, মানে কোথাও কাজ করি 1 মাস, কোথাও 2 মাস, ভাল লাগে না, মন বসে না, ভাল লাগতেছিল না। তখন স্যাটারডে, তখন মানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল একটা জায়গা আছে, সেটা হচ্ছে ইথিওয়ান হচ্ছে মানে পৃথিবীর সমস্ত দেশের এম্বাসি, পৃথিবীর সমস্ত দেশের নাইট ক্লাব এবং আমেরিকান সোলজারদের একটা আখড়া ওই জায়গাটা। ওইখানে আপনি যা করতে মন চায় আপনি সবকিছু করতে পারবেন। তো সেখানে স্যাটারডে নাইট যাবো, একটু আনন্দ করবো, নাইট ক্লাবে যাবো, চলে গেলাম। তো সেখানে দেখা যেত যে আপনার বিভিন্ন দেশের রেস্টুরেন্টও আছে, আরাবিয়ান রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট, পাকিস্তানি, ইন্ডিয়ান, লাইক দ্যাট, মানে অনেক। তো ঠিক পাকিস্তানি রেস্টুরেন্টে আমি যখন দুপুরে খেতে গিয়ে দেখি যে একটা বাংলাদেশি ছেলে, ওর নাম হচ্ছে মাহমুদ, ও হচ্ছে আপনার পাকিস্তানির সাথে পার্টনারি বিজনেস করে, ও ঢাকার মোহাম্মদপুরের। এবং তখন ওকে দেখার পর আমার কাছে আসলেই ভালো লাগছে যে ঢাকার ছেলে আমি একটা পেলাম কোরিয়াতে। তো ওর যে মন মানসিকতা, ওর সাথে ভালো লাগলো কথা বলে। ওকে বললাম যে ভাই এরকম আমার সমস্যা, মানে কোরিয়াতে আসছি, কোথাও সেটিং হতে পারছি না, আপাতত কাজও ঠিক মতো করতেছি না, ওর বাসায় 1 মাস, ওর বাসায় 2 মাস এভাবে কাজ করতেছি। তো এখন আসছি সিউলে, এখন কাজ নেই, তো একটা কাজের ব্যবস্থা করা যায়, থাকারও সমস্যা। তো উনি বললো কোনো সমস্যা নেই, আপনি যেহেতু ঢাকার স্থানীয়, আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদেরকে ও চিনে, ওর কিছু ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি চিনি, তো এভাবে একটা পরিচয় সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে। তো সম্পর্ক হয়ে যাওয়ার পরে ও বললো যে কোনো সমস্যা নেই, আপনি আমার বাসায় থাকবেন, আমার এখানে খাবেন, ইভেন যাবতীয় যা লাগে আমি আপনার জন্য করব। তো দেখা যেত ওর রুমে আমি থাকতাম, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ওর হোটেলেই খেতাম। যেটা পাকিস্তানি ওর পার্টনার ছিল ওটা পছন্দ করতো না। ওই পাকিস্তানি যে ছিল ও আবার কোরিয়ান, ওর ওয়াইফ ছিল কোরিয়ান, তো সেভাবে বিজনেস করতো। তো দেখা যেত সন্ধ্যার পরে যখন আসতাম, আসার পরেও আমাকে বলতো যে কি করবেন, যান বাড়ি গিয়ে একটু মদ খান। তখন দেখা যেত আমাকে ওর ক্রেডিট কার্ডটা দিয়ে দিত, আপনি মদ খান, আমি রাত্র 11টা সাড়ে 11টার দিকে আমি সব কিছু বন্ধ করে আসতেছি। তো আমি যেতাম, যাওয়ার পরে ওই বসে বসে দেখা যেত ওখানে আমেরিকান যে ক্লাবগুলো আছে, ব্রিটিশ ক্লাবগুলো আছে, ওখানে ওই দেখা যায়, মানে ওখানে গেলে দেখা যায় সব মানে ইউরোপিয়ানদের আড্ডা, মানে পৃথিবীর যত জাতি আছে সব পাবেন আপনি ওখানে। তো বসে বসে বিয়ার খাচ্ছি। তো বিয়ার খাওয়ার সময় আমার পাশে ছিল একটা ক্যানাডিয়ান মেয়ে ছিল, ও তখন বোধহয় 25-26 ওর এজ হবে। আর ওদের গ্রোথ তত একটু বেশি হয়, ওদেরকে দেখা যায় বয়স 25, কিন্তু দেখা যায় দেখলে মনে হয় যে বয়স আরও বেশি, কিন্তু ওদের গ্রোথটা একটু বেশি হয়। তো আমার পাশে বসে একটা ল্যাপটপ নিয়ে ও জুস খাচ্ছিল আর কি যেন কাজ করতেছিল। তো হঠাৎ ভদ্রমহিলা, হ্যাঁ ভদ্রমহিলা, তো হঠাৎ আমার দিকে ওর চোখ গেল, ওরও আমার দিকে চোখ গেল। তো মানে চোখে চোখ পড়লে যেটা হয় আর কি, মিষ্টি একটা হাসি। তো এইভাবে দেওয়া, ও দিল আমিও দিলাম। তো তারপর হঠাৎ ওই আমাকে জিজ্ঞেস করেছিল বোধ, হ্যাঁ তুমি কোন দেশে? আমি বললাম যে আমি ইন্ডিয়ান। আর তখন ইন্ডিয়ানটা বলার এই জন্যই তখন বাংলাদেশিদের মোটামুটি অনেকেই চিনতো না। এমনকি যদি কোনো কোরিয়ান জিজ্ঞেস করতো যে কোন দেশের তুমি, আমি বলতাম যে বিক্রমপুর।
বিক্রমপুর এটা কোথায়? সিঙ্গাপুরের পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গাপুরের পাশে বিক্রমপুর। সরি টু সে, না আমরা এটা রিয়েলিটিটাকেই বলছি এখানে, বাট আমি 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 ইন্সপায়ার করবো দেশ আপনাকেই ফার্স্ট স্টেপটা নিতে হবে। হয়তো এই জেনারেশন ওইভাবে রিপ্রেজেন্ট করছে না, বাট এখনকার সিনারিওটা বোধহয় একটু ডিফারেন্ট না? হ্যাঁ, ক্রিকেট এখন কিন্তু অন্য মাত্রায় নিয়ে গেছে আমাদেরকে, এবং বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। সো এখনকার সিনারিওটা অনেকখানি ডিফারেন্ট। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন শুনেছি যে আমাদের টিচাররা বলতো যে অনেকেই বাংলাদেশ বললে চেনে না, কিন্তু টেগোর্স কান্ট্রি বললে চেনে। টেগোর্স কান্ট্রি মানে ম্যাক্সিমামই তো বলে যে বিসাইড ইন্ডিয়ার পাশের দেশ, এটা বলে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশই বলা উচিত, এবং যদি না চিনতে পারে তাহলে বলতে হবে যে আমার দেশের পাশে ইন্ডিয়া আছে, তুমি মনে হয় ইন্ডিয়াকে চেনো, সামথিং লাইক দিস। বাট আমরা চাই আমাদের দেশটাকে সবাই চিনুক, এবং সেই জন্য না চিনলেও আপনাকে ওই বাংলাদেশি হিসেবেই পরিচয়টা দিতে হবে দেশের বাইরে। কারণ আমি জানি দেশের বাইরের অসংখ্য লিসনার এই প্রোগ্রামটা শোনেন, অসংখ্য, মধ্যপ্রাচ্যে তো অসংখ্য শ্রোতা আছে। জি বলুন। তো তারপর জাস্ট এভাবে বলতাম। তো তখন ও আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি করো এখানে? আমি বললাম যে আমি এখানে বিজনেস করি, এখানে যে ওই মানে কম্পিউটার গেমসের সিডি ক্যাসেট এগুলো আমি মানে আমার দেশে আমি এক্সপোর্ট করি। আচ্ছা, ভদ্রমহিলার নামটা কি ছিল? ওর নাম ছিল ইরিকা। হ্যাঁ, ইরিকা। ও ছিল, ও ক্যানাডিয়ান। ওর সামার ভ্যাকেশনে তখন আসছে কোরিয়াতে। ওর আঙ্কেল হচ্ছে কোরিয়া ক্যানাডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, আমাকে সেটাই বলছে ও। তো তারপর ওর সাথে আমার এরকম সম্পর্ক হয়। আসলে সত্যি কথা বলতে কি, মানে কোরিয়া এমন একটা দেশ, যদি চোখের দেখায় ভালো লাগে, এক রাতের সম্পর্ক, এটা নাথিং ইজি সবার জন্যই। তো এরকম ছিল ওর সাথে। ওর মতো আরও অনেক কোরিয়ানের সাথে আমার 14 বছর জীবনে আমার সত্যি কথা বলতে 6-7-8 জন এরকম কোরিয়ান গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, তো আমার মূলত লম্বা একটা রিলেশন ছিল এক জাপানিজ মেয়ের সাথে। জাপানিজ মেয়ে, ওর মা ছিল জাপানিজ, বাবা কোরিয়ান। ও 14 বছর বয়সে জাপান থেকে কোরিয়াতে আসে। তো তার সাথেই আমার মূলত সম্পর্কটা, এবং দীর্ঘ একটা সময়। এবং ওর সাথে আমার অনেক স্মৃতি, আমাদের একসাথে থাকা লম্বা একটা সময়। দেখা যেত ও স্যাটারডেতে শনিবার দিন চলে আসতো, শনিবার রবিবার ছুটি, 2 দিন থাকতো। 2 দিন থাকার পরে ও রান্না বান্না করে এবং আমার জন্য সব খাবার ঠিকঠাক রেখে তারপর ও চলে যেত রবিবার দিন সকালে বা সোমবার দিন সকালে, সরি। হ্যাঁ, তো ও আসলে মেয়ে হিসেবে সত্যি কথা বলতে আসলেই অনেক ভালো মন মানসিকতা ছিল। এবং আমার যে কোরিয়ান ভাষা, আমি ওর কাছ থেকে আমার কোরিয়ান ভাষা শেখা। এবং সত্যি কথা বলতে আমি যখনই প্রথম থেকেই কোরিয়ান ভাষাটা আমি শিখি, আমি যতটুকু শিখেছি শুদ্ধ ভাষা। এই জাপানিজ মেয়েটার কাছ থেকে? হ্যাঁ, জাপানিজের কাছ থেকে। এবং ও দেখা যেত যে আমার সাথে এভাবে চলতেছে 1 বছর 2 বছর। বাট আমার প্রথমত মূল টার্গেট ছিল, আমার বয়স হচ্ছে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে কোরিয়া সেটেল হতে হবে, আমাকে এখানে বিজনেস করতে হবে। এভাবে আমি জব করব কতদিন? তো এই জন্য আমি ওকে মাঝে মাঝে প্রেশার দিতাম যে আমরা বিয়ে করি, আসো। তো দেখতাম কথাগুলো এড়িয়ে যেত। তো এড়ায় যাওয়ার কারণে আমি ওকে আর প্রেশার ক্রিয়েট করতাম না। তো এভাবে করতে করতে অনেক দিনই সম্পর্ক আমাদের মধ্যে মোটামুটি মাঝে মাঝেই ঝগড়া ঝাঁটি এগুলো হতো, এবং আবার মিল হতো। ভালোবাসতো আমাকে প্রচণ্ড, এটা সত্য কথা। এবং এটাও সত্য কথা, আমিও ওকে প্রচণ্ড ভালোবাসতাম। হ্যাঁ, তো ও আমারও যেমন ওর অনেক কিছু ভালো লাগতো না, আমারও ঠিক ওর অনেক কিছু ভালো লাগতো না। কিন্তু একটা জিনিস আমরা দুজনেই বিশ্বাস করতাম, আমরা দুজনকে ভালোবাসি অনেক, এটা সত্য। তো তারপর এভাবে রিলেশন, আমাদের সম্পর্কটা যায় 1 বছর 2 বছর 3 বছর করতে করতে প্রায় আমি তখন আমার যে ডিউটি ছিল সেটা ছিল বেসিক্যালি 8 ঘন্টার ডিউটি। দেখা যেত মাঝে মাঝে শনিবার দিন ও আগে চলে আসতো। আমার রুমের যে পাসওয়ার্ড ছিল, ও নিজেই একা আসতো, একা এসে ঘরে রান্না বান্না করতো, থাকতো। তো তারপর 2014 সালে আমার বাংলাদেশ থেকে আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমার ছোট ভাই, আমার 2 ভাগ্নে, এরা সব কোরিয়াতে আসে মূলত বেড়ানোর উদ্দেশ্যে এবং আমাকে দেখার উদ্দেশ্যে। তো তারা যখন কোরিয়াতে আসে, অনেক বছর পর আপন নিজের ছোট ভাইকে দেখা, নিজের বোনকে দেখা, আসলে একটা অদ্ভুত একটা ফিলিংস অনুভব ছিল সেটা আমার জন্য। এবং এই ধরনের অনুভূতিগুলো অটোমেটিক্যালি মানুষের চোখ দিয়ে পানি চলে আসে তখন। তো তাদেরকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে তারা থাকলো প্রায়, তার 10 দিন ছিল এখন। এবং আমি যে বিল্ডিংয়ে থাকতাম, ওই বিল্ডিংয়ের যে অনার ছিলেন উনি হচ্ছেন একজন মহিলা কোরিয়ান। ওনার এজ বর্তমানে 58 ইয়ার্স। সে আমাকে ভাগ্নে হিসাবে সবসময় সম্বোধন করতো এবং আমি তাকে আন্টি হিসাবে সম্বোধন করতাম। এবং আমার সাথে তার
এখনও তার সাথে আমার প্রতিনিয়ত তার সাথে কথা হয়, এবং আমার প্রতি তার যে একটা অনুভূতি, তার যে একটা মানে ভাবনা, সে আমাকে আসলে নিজের আপন ভাগ্নের মতোই দেখে। তো তার বিল্ডিং একটা রুম খালি ছিল, সে আমাকে বললো, এক কাজ করো, তুমি উপরে থাকো, তোমার বোনদেরকে এই রুমে রাখো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমার বোনরা যখন থাকলো, তা আমার বোনের কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কি করবা, অনেক বছর তো হইলো, কিছু করতেছো না, তো এইভাবে তো থাকাটা ঠিক না, হয় বিয়ে করো, তা না হলে বাংলাদেশে টাকা কামাও, বাংলাদেশে চলে যাও, তাড়াতাড়ি শেষ, তোমার তো বয়স হচ্ছে, বিয়ে করতে হবে। তো তখন আমি করলাম কি, পরের দিন আমার ওই জাপানিজ গার্লফ্রেন্ডকে আমি বললাম যে, ইনভাইট করলাম যে তুমি বাসায় আসো, আমার গার্জিয়ান, আমার বোনেরা আসছে, তোমাকে দেখতে চায়। তো ও আসছে পরের দিন, বড় একটা কেক নিয়ে আসছে, কেক নিয়ে আসলো, কথা বললো, সবার সাথে মোটামুটি আনন্দ কথা, হাসি ঠাট্টা করলাম, এবং ও খুব মিশুক ছিল, এবং ওকে দেখে আমার আমার যে বোন, আমার যে ভাই, সবাই ভালো লাগছে ওকে। এখন বললো যে যাই করো, তাড়াতাড়ি যদি বিয়ে করে করো, তা নাহলে চ্যাপ্টার ক্লোজ করো, তুমি এভাবে হয় না, ঠিক না? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যা করবো খুব তাড়াতাড়ি করবো। তো তারপর আমার বোনেরা 10 দিন পর যখন বাংলাদেশে ব্যাক করলো, চলে আসলো, আমি ওকে বললাম যে, আর ঠিক সেই মুহূর্তে আমি নক করতে লাগলাম বিভিন্ন মেয়ে, তখন আমি সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল, বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার, তারপর ট্যাঙ্গো, তো ঠিক তখন ওইভাবে সার্চ করতে করতে আমি একটা ছবি দেখি, অনেক ছবি দেখলাম, দেখার পরে অনেকের সাথে কথা হয়, আসে, মানে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু মন মানসিকতা দেখি যে ওর এই সমস্যা। তো যাই হোক, আমি আমার গার্লফ্রেন্ডকে, জাপানিজ গার্লফ্রেন্ডকে বললাম যে, তুমি এক কাজ করো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তো সে আমাকে বলতেছে যে, তোমাকে আমি সত্যি একটা কথা বলি, আমি বিয়ের রিলেশনে তোমার সাথে কখনোই জড়াবো না, সম্পর্ক আমাদের থাকবে, সারা জীবন থাকবে, আমি রাখবো যদি তুমি রাখো, বাট বিয়ে আমি করবো না, বিয়ে সম্পর্কে বিশ্বাসী না আমি, কারণ এটা একঘেয়া জীবন হয়ে যায়, মানে ভাল লাগে না ওইটা। এখন দেখা যাবে ভালো সম্পর্ক আছে, বিয়ের পরই সম্পর্কটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, তখন বিভিন্ন ঝগড়াঝাটি, এগুলো বিভিন্ন সমস্যা, এগুলো তখন অটোমেটিকলি হয়ে যায়। এই জন্য ওই সম্পর্কে আমি কখনোই জড়াবো না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার তোমাকে আমি যে কথা বলার জন্য ফোন করছি, সেটা হচ্ছে আমার এক রিলেটিভ বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট ভিসায় আসছে, আমার ফ্যামিলি চাচ্ছে আমি ওর সাথে দেখা করি, দেন আমাদের যদি একজন আরেকজনকে ভালো লাগে, দেন আমরা বিয়ে করব, আমাদের ফ্যামিলিগতভাবে বিয়েটা হবে। তো ও বলতেছে ঠিক আছে, তুমি কি বলতে চাও বলো। আমি বলতে চাই তোমাকে, তুমি যে বিয়ে করো, ইটস ওকে, বিয়ে করবো, আর তা না হলে আমাদের ব্রেকআপ, আমি বললাম ওকে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল তখন, 7 বছরের আমাদের সম্পর্ক, অনেক স্মৃতি, যেটা এখনও আমাকে মানে অনেক, আসলে মন থেকে আমি যদি বলি না, ওকে ভালোবাসার যে সত্য একটাই ওর কাছে ছিল আমার, কারণ ওর কাছ থেকে খারাপের চেয়ে ভালোই আমি শিখেছি, ভালো দিকগুলো আমি শিখেছি। কি নাম ছিল ভদ্রমহিলা? ওর নাম ছিল জেনি। ওকে, জেনি ছিল। ওর কাছ থেকে, ওর সাথে চলার পরে আমার যে একটা মানে চারিত্রিকগত দিক, যেগুলো মিথ্যে কথা বলা আমাদের মাঝে হয়েছে, তবে হ্যাঁ, দেখা সাক্ষাৎ আমরা করব, কিন্তু এখনকার মতো কন্টিনিউ যেটা রিলেশন আমাদের, সেটা আমাদের হবে না, কারণ আমি চাচ্ছিলাম না আমি কখনোই ওর মুখোমুখি আরেকজনকে আমি কখনো দাঁড়া করাই। তো যাই হোক, ট্যাঙ্গো যে সোশ্যাল মিডিয়া, ওটার মাধ্যমে আমি ওকে প্রতিদিনই নক করতাম, সকালে গুড মর্নিং, গুড নাইট, এভাবে, তুমি সারা দিত না, সারা না দেওয়া দিতে হঠাৎ একদিনও আমাকে অ্যান্সার করে, কে তুমি কি নাম তোমার, কোথায় থাকো? আমি বললাম, সব বললাম, এই করি, এত বছর যাবত করিয়া আছি। তো কোনো একদিন হঠাৎ সন্ধ্যার সময় ও আমাকে বললো যে ঠিক আছে, তুমি আসো, তোমার সাথে দেখা করবো, তুমি প্রতিদিন আমাকে যেহেতু ডিস্টার্ব করো, আমি তোমার সাথে দেখা করবো, আজকে যাও। তো যাই হোক, তখন আমার ওখান থেকে আমি ট্রেনে করে প্রায় 40 মিনিটস লাগে, আমি ট্রেনে করে ওর প্রভিন্সে গেলাম। যাওয়ার পরে আমরা দেখা করলাম ম্যাকডোনাল্ডসে। আমি যখনই ঢোকার পর দেখি যে ও বসে আছে, একটা কোল্ড কফি নিয়ে বসে আছে, এবং আমি গেলাম, বললাম যে আমার নাম আলম। তখন বললো যে হ্যাঁ বসো। বসলাম, কথা বললাম, কথা হচ্ছে আমাদের মাঝে। মেয়েটার নাম কি ছিল? ওর নাম হচ্ছে মারিয়া। ও হচ্ছে ফিলিপিনো ন্যাশনালিটি, ওর মানে বংশগত হচ্ছে ফিলিপিনো, বাট কোরিয়ান ন্যাশনালিটি। ও মূলত একজন সিঙ্গার, ওদের মূল ফ্যামিলিটাই হচ্ছে মানে কালচারাল ফ্যামিলি, ওর মামাও হচ্ছে সিঙ্গার, সবাই। তো ও দেখা যেত বিভিন্ন দেশে, ওদের ফ্যামিলি গ্রুপ নিয়ে ওরা জাপান, কোরিয়া, বিভিন্ন দেশে যেত। তো সেভাবেই ও 1998 বোধহয় কোরিয়াতে আসে। কোরিয়ায় আসার পরে তারপরে কোনো একভাবে কোরিয়ানের সাথে বিয়ে হয় ওর। বিয়ে হওয়ার পরে সেখানে ওর একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর। তো তারপরে আমাদের যখন প্রথম দেখা হয়, সব কিছু শেয়ার করা হয় আমাদের মাঝে। সব কিছু শেয়ার করার পরে আমরা একজন আরেকজনকে, যেটা পরের দিনও আমাকে রিপ্লাই করে যে হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগছে,
আমি তোমার সাথে কন্টিনিউ করতে চাই রিলেশন, যদি তুমি আগ্রহ দেখাও। তো আমি বললাম যে ঠিক আছে, কারণ ভাল লাগছে ওকে। ও হ্যাঁ, প্রথম দেখাতে ওকে দেখার মতোই মেয়ে। আসলে ফিলিপিনোরা কিন্তু সুন্দর হয়, ফিলিপিনো মেয়ে যারা আসলেই সুন্দর হয়। ও সবাইকে ওপেন করলো ফেসবুকের মাধ্যমে যে আমি আমার আমি আমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি এবং আমরা উইল গেট ম্যারিড ইমিড সুন। ওর সাথে আমার কন্টিনিউ রিলেশন চলতেছে এবং আমি করলাম কি আমার জব ছেড়ে দিয়ে ওর এখানে চলে যাওয়ার পরে একসাথে আমরা থাকা শুরু করলাম। একসাথে থাকার পর আমরা প্রায় 2-3 মাস পরেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার যে পাকিস্তানি ফ্রেন্ড ছিল ও করলো কি সঙ্গে সঙ্গে এক দোকানে গেল, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে এসে মিষ্টি মুখ করানো হলো এবং সেখানে তখন প্রচার হয়ে গেল যে আলম কোরিয়ান বিয়ে করছে, নেক্সট টাইম আলম কোরিয়া বৈধ হবে। এবং এটা আমার একটা স্বপ্ন ছিল। মেয়েটা তো কোরিয়ান ছিল না, ফিলিপিনো। না, ও ফিলিপিনো কোরিয়ান ন্যাশনালিটি। ও আচ্ছা, মানে ফিলিপিনো হচ্ছে আলটিমেটলি ওনার বাই বার্থ যেটাকে বলে, বাবা মা কেউ ফিলিপিনো ছিল, রাইট? ওর হাজবেন্ড কোরিয়ান ছিল, পরবর্তীতে সে কারণে ও সিটিজেনশিপ পায়। আচ্ছা, তারপরে এখন আপনাকে বিয়ে করেছে, সুতরাং সেই হিসেবে ওরা বলছে ওকে ফাইন। তারপর যাই হোক আমাদের বিয়ে হলো এবং সেই রাতটা আমাদের আসলেই, আমি তখন বাসায় ফোন করে সবাইকে বললাম যে আমি বিয়ে করছি। তো একটা অনুভূতি আমি আজকে বলবো সবাইকে, সেটা হচ্ছে জীবনে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, সত্য কথা, কিন্তু বিয়ের যে একটা অনুভূতি সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি। তখন একটা রেসপন্সিবিলিটি চলে আসে মানুষের। তো যাই হোক, তারপর গেলাম, একসাথে আমাদের থাকা শুরু হলো। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আমি অবৈধ থাকার কারণে আমি আমার যেই 10 বছরের একটা লম্বা জব ছিল যেখানে আমি করতাম একটা মানে কসমেটিক কোম্পানিতে, সেই চাকরিটা ছাড়ার পরে আমি চাকরি পাচ্ছিলাম না। কারণ কোরিয়াতে মূলত অবৈধ লোকের চাকরি নাই, বলতে গেলেই নাই। আর তখন আমার মা প্রতিদিন আমাকে বলতেছে তুমি কবে আসবা, তোমাকে আমি কি মরে গেলে তুমি আসবা, তাড়াতাড়ি আসো, এত বছর হয়ে গেল, কবে তুমি আসবা। তো এই যে বাংলাদেশে যাওয়ার যে একটা বাংলাদেশে যাওয়ার একটা যে মানে চিন্তা আমাকে সব সময় প্রেশার ক্রিয়েট করতেছিল যে আমাকে তাড়াতাড়ি বাসা যেতে হবে। তো এই সব কিছু বিবেচনা করেই মূলত আমার বিয়ে করাটা, খুব ইমিডিয়েটলি বিয়ে করাটা। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফিলিপিনো যে কালচার অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো লাগে আবার ভালো লাগে না। ওদের কাছে ওদের কালচার ঠিক আছে, আমার কাছে আমার কালচার ঠিক আছে। ওদের যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ওরা একটু আনন্দপ্রিয় হয়, গান বাজনাটা পছন্দ করে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে, তারপর এভাবে আড্ডাবাজি, এটা ওদের কালচার। আমার কালচারে হচ্ছে আমি বিয়ে করেছি, আমাদের এখন দেখতে হবে আমরা কিভাবে আমাদের হ্যাপিলি আমরা থাকবো এবং আমরা একটা এইজে চলে আসছি, আমরা টাকা পয়সা কিভাবে এখন আমাদের টাকা জমিয়ে আমরা সুন্দর একটা বিজনেস করবো। আমার মূলত টার্গেট ছিল ওইটা। কিন্তু ওর যেটা সেটা ওর হাত ছিল অনেক বড়, অনেক টাকা খরচ করতো, মানে আজকে টাকা আছে কালকে কি হবে সেটা ভাবতো না কখনোই। এই জিনিসগুলো আমার সাথে ম্যাচ করতো না ওর সাথে। তো এই জন্য মোটামুটি টুকটাক লেগেই থাকতো। তারপরেও আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। আর দ্বিতীয়ত আমি আমার আগের যা ছিল, আমার আগের গার্লফ্রেন্ড, যাবতীয় আমার আইডি, আমার ফোন নাম্বার, আমি সব কিছু চেঞ্জ করে ফেলছি। আমার যাই হচ্ছে নতুন জীবন আমার। তো তারপরে ওইভাবে আমাদের দেশে আসার প্ল্যানটা করা হলো। দেশে আসার প্ল্যান 2016 সালের ফেব্রুয়ারি মাসে দেশে আসার চিন্তা ভাবনা করলাম আমরা। তো যাই হোক, ওইভাবে করার পরে আমরা 2016 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কোরিয়া থেকে আপনার চায়না এয়ারলাইন্সে চায়নায় আসলাম। চায়নায় এক রাত ছিলাম, সাংহাইতে ছিলাম। সাংহাইতে যেটা দেখলাম যে চায়নার ওয়েদার এতটা নোংরা একটা ওয়েদার, পুরো আকাশটা কালো সাংহাইতে, এত বায়ু দূষণ। তো যাই হোক, সেখানে এক রাত্র রইলাম। আর একটা জিনিস, এয়ারপোর্টের ভিতরে আপনি চায়নাতে ওয়াইফাই ওপেন বাট গুগল নট অ্যালাউ, মানে বাংলাদেশে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না। তো তারপর কোনোভাবে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চায়নার এয়ারপোর্টে যে সাংহাই এয়ারপোর্ট, মানে এত বড় একটা দেশের এত বড় একটা এয়ারপোর্ট, অথচ ইংলিশ কেউ বোঝে না। সবচেয়ে বড় সমস্যা ইংলিশকে এতটা হতো। বরং ওখানে আমি শুনেছি যে বাংলা কথা বললে নাকি ওরা তো মোটামুটি বোঝে, কিন্তু ইংরেজি একেবারেই বোঝে না, পছন্দ করে না, কথাই বলতে চায় না। হ্যাঁ, একটু মানে এই করে আর কি, আর চোখে থাকে ইংলিশ বললে। তো যাই হোক, তো তারপরে কোনোভাবে হয়তো বা কয়েন দিয়ে তারপর বাংলাদেশে ফোন করি। আমার এক ফ্রেন্ডকে আমি বলি যে এরকম বাসায় একটু বলে দাও, আমি কালকে আমার ওয়াইফকে নিয়ে এই সময় আসতেছি, এয়ারপোর্টে আসবো। তো ঠিক এক রাতে আমার ট্রানজিট ছিল সাংহাইতে। এক রাত থাকার পরের দিন আমি ঠিক বাংলাদেশে যখন ল্যান্ড করি, আরেকটা কথা সেটা হচ্ছে কি আমার পাসপোর্টটা আসলে মানে ভ্যালিড ছিল না। পাসপোর্টের ভ্যালিড না থাকার কারণে আমি কোরিয়া থেকে আসার সময় ট্রাভেল পাস নিয়ে আসি।
জি। তো ট্রাভেল পাসটা নিয়ে আসার কারণে তখন বাংলাদেশে আসি, বাংলাদেশে নামার পরে আসলেই একটা অন্যরকম অনুভূতি। ওয়াইফকে নিয়ে বাংলাদেশে আসলাম, এত বছর পর আসলাম, এটা সত্যি এটা মানে বলে বোঝানোর মতো অনুভূতি না, এগুলো বলে বোঝানো যায় না। তো যেটা আপনার ফ্যামিলি কি রেডি ছিল ওনাদেরকে আপনার ওয়াইফকে রিসিভ করার জন্য? অলরেডি বাইরে আমার বোন, আমার 2 বোন গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য। আমি কতক্ষণে বের হবো, কারণ টাইম তো দেওয়াই আছে যতটা নামবো। মানে রেডি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আসলে ওনারা মেন্টালি প্রিপেয়ার ছিল কিনা, হ্যাঁ, mentally সবাই কোরিয়ান একটা মেয়ে। হ্যাঁ মেন্টালি প্রিপেয়ার ছিল আমার জন্য। বাসায় আলাদাভাবে রুম তো ইন্টেরিয়র যাবতীয় সবকিছু করা হয়েছিল আলাদাভাবে। ওকে, আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা। এই পার্টই হচ্ছে আমাদের শেষ পার্ট, যেটা বলার জন্য উনি আসলে আপনাদের কাছে এসেছিলেন। কি বিষয় সেটা আমরা জানবো। ওনার লাইফ আপনারা জেনেছেন, একটা বিদেশ বিভূষী জীবন, পাসপোর্ট চেঞ্জ করতে গিয়ে একটা ভুল ডিসিশন আমি বলবো, যে বাংলাদেশের পাসপোর্টটাকে তার কাছে লেস পাওয়ারফুল মনে হয়েছে এবং সেটা সে চেঞ্জ করতে গিয়ে নিজের জীবন। আমি 2 ঘন্টা পরে বের হই আমি যখন আনতে যাই তখন যে দেখি এক মহিলা পায়ের উপর পা তুলে পান খাচ্ছে। মানে তার যে একটা যে দায়িত্ব জ্ঞান যে সেটা নাই। সে আমাকে বলছে কেন আসছে, আমি বললাম ব্যাগ আমার। তো ব্যাগ দেখলাম একদম বাথরুমের সাইডে ফেলে রাখছে। তারপর যাই হোক নিয়ে আসলাম। আসার পরে বাংলাদেশে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে সেই অনেক বছর পর ভাই বোন মা বাবা, আমার জীবনে সবচেয়ে মানে যখন আমি বাসায় আসি, আমার মার যে মানে মাকে যখন দেখি, আমি বাবাকে যখন দেখি, আমার বাবা নিচে বসেছিল, সে বৃদ্ধ আমার জন্য। কত বছর পরে ফিরলেন দেশে? 12 বছর পর। ও মাই গড। তো আমার বাবা মানে অনেক না খেয়ে বসেছিল। তো এত বছর পর বাবাকে যে জড়িয়ে ধরা, সেটা এক অদ্ভুত অনুভূতি, আসলে অদ্ভুত অনুভূতি। এবং আমার মা, যাদেরকে আমি মানে যেভাবে রেখে গিয়েছিলাম, আইসা দেখি সম্পূর্ণ উল্টা। তাদের বয়সটা এমন হয়ে গেছে যে মানে যাই হোক, তারপরও আমি মানে ভাল লাগলো অনেক। আসার পর আমার ওয়াইফকে নিয়ে বাংলাদেশে আসলাম এবং তারপর 2016 ফেব্রুয়ারি 2 তারিখে আমি আসি। 13 তারিখে আমাদের বিয়ের ডেট সেটেল করা হয়, বিয়ের ডেট সেটেল 13 তারিখে। আমার ইচ্ছে ছিল যে 14 তারিখ ভ্যালেন্টাইন্স, 13 তারিখে আমি করব, জাস্ট ভ্যালেন্টাইন্সটা আমি ওইভাবেই করব। কিন্তু ফিলিপিনে 13 তারিখটাকে ওরা অশুভ বলে জানে, এটা ওদের দেশের। আমি জানতাম না, যেটা পরে আমার ওয়াইফ আমাকে বলছে যে তুমি 13 তারিখ কেন করলা, তুমি 14 তারিখ করতা। তো যাই হোক করা হয়েছে। তো বিয়ে করার পরে দেন 1 মাস পরে যখন বিয়ে করার 1 সপ্তাহ পর আমি এবং আমার ওয়াইফকে সাথে নিয়ে কোরিয়ান এম্বাসিতে যাই, পেপারস সব সাবমিট করব। আমরা বিয়ে করছি, এখন আমাকে ভিসা দেওয়া হোক, আমি আবার কোরিয়াতে ব্যাক করব। তো যখন আমি কোরিয়ান এম্বাসিতে যাই, তো সেই কোরিয়ান দূতাবাসের যে কোরিয়ান একজন অফিসার, সে আমাকে পাশের রুমে বসায়া আমাদেরকে মানে আমার পাসপোর্টটা নিল। পাসপোর্ট নেওয়ার পরে সে আসার পর আমাকে বলল যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট, আপনি 2 বছরের জন্য কোরিয়া যেতে পারবেন না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বিগেস্ট শক ইন মাই হোল লাইফ। আমি মানে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছিল তখন, মানে শরীরের বোধ শক্তি, চেয়ার থেকে উঠতে পারছিলাম না। এটা কি আপনাকে এই যে আপনি যখন দেশে ফিরলেন সে সময় আপনার যে আলটিমেটলি আপনি যখন ল্যান্ড করার পরে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করা হচ্ছিল ওই সময়ের পেনাল্টি? না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যদি কোনো ইলিগাল, যদি কোনো অবৈধ প্রবাসী কোনো বৈদেশিক কোরিয়ানের সাথে বিয়ে করে, সেটা লোকাল ইমিগ্রেশনে গিয়ে কমপ্লেন করতে হয় যে আমরা বিয়ে করেছি, আমাদের বিয়ের পেপারস, আমি দেশে যাবো আবার চলে আসবো। সেটা না করার কারণে হচ্ছে কি, এয়ারপোর্টে যখন আমার ফিঙ্গারপ্রিন্ট রাখে, চোখের লেন্সের পাওয়ারটা রাখে, তখন এটা না বলার কারণে আমাকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দিয়েছে এয়ারপোর্টের ভেতরেই, কোরিয়ান এয়ারপোর্টে। কোরিয়ারই ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, কিন্তু আপনাকে জানতে দেয়নি? না, জানতে দেয়নি, যেহেতু আমি স্বইচ্ছায় যাচ্ছি। আর ধরা খেলে 5 বছরের জন্য, ধরা খেলে 5 বছরের জন্য, আর স্বইচ্ছায় গেলে 2 বছরের জন্য। আর তখন যদি বলতাম আমার ওয়াইফ সঙ্গে আছে, আমি যাবো চলে আসবো, এই আমার বিয়ের পেপার, তখন করতো কি ওকে আচ্ছা তুমি যাও। আর এটা না বলার কারণে আমাকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তো সেটা আমাকে তখন কোরিয়ান দূতাবাসের যে অফিসার বলল। আসলেই তখন আমি তাকে বললাম যে কি করা যায়, মানে আমার মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছিল না।
তো সে বলল কিছু করার নাই। একটা আমি বললাম যে আপনি আমাকে জাস্ট অ্যাজ এ ম্যান হিসাবে একটা উপদেশ দেন, আমি কি করতে পারি। তো উনি বললো যে এটা তো আসলে আমার কিছু করার নাই, একবারও তোমার ওয়াইফকে আবার পাঠাও, সেটা সে যদি ওখান থেকে কারেক্ট করতে পারে, সেখান থেকে যদি এটা রিমুভ করতে পারে, তাহলে আমরা ভিসা দিতে সমস্যা নেই, আমাদের ভিসা দিব আমরা তোমাকে। তো যাই হোক, তখন বাড়িধারার যে দূতাবাস এলাকা, মানে আমি আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। 2টা বছর আমি বাংলাদেশে থাকবো, এটা ইম্পসিবল আমার জন্য। 2 বছর কখনো না, প্রশ্নই ওঠে না আমার থাকার, মানে ওই ধরনের মন মানসিকতা আমি নিয়ে আসিনি। 2 বছর কীভাবে থাকবো, এটা হয় না। তারপরে আমার ওয়াইফকে আমি পাঠিয়ে দিব, এটাও সম্ভব না। আমার ওয়াইফও অনেক কান্নাকাটি করছে তখন। যাই হোক, তারপরে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার ওয়াইফকে আবার পরের সপ্তাহে আমি কোরিয়াতে পাঠালাম যে তুমি কোরিয়া যাও, কোরিয়া যা কাগজটা ঠিক করো। তো আবার সে কোরিয়া আসলো। কোরিয়া আসার পর লোকাল ইমিগ্রেশনে গেল। লোকাল ইমিগ্রেশনে বললো যেটা আমাদের কোনো, আমরা পারবো না, আপনি হেড ইমিগ্রেশন যেটা কোরিয়াতে সিউলে, সেখানে যান। তো আমার ওয়াইফ তখন সিউলে যে ইমিগ্রেশনের যে মেইন অফিস, সেখানে যাওয়ার পরে ওখানে একজন লেডি স্টাফ ছিল, ইমিগ্রেশন স্টাফ, ওনাকে রিকোয়েস্ট করলো এবং ওনার কাছে কান্নাকাটিও করছে যে আমার হাজব্যান্ড এই একটা ভুলের কারণে এই অবস্থা, একটু দেখেন কিছু করার আছে কিনা। তো ওরা বললো যে কিচ্ছু করার নাই, তবে হ্যাঁ তোমাকে আশ্বস্ত করতেছি 2 বছর হবে, অটোমেটিকলি এটা কম্পিউটার থেকে রিমুভ হয়ে যাবে, তখন তুমি পেপারস আবার পাঠাবা, ও আসতে পারবে, এটা তুমি মানে তোমাকে এটা কনফার্ম করতেছি আমরা। তো কোরিয়া হচ্ছে এমন একটা দেশ, আইন যেখানে আইনি, এমনকি স্যামসাংয়ের যে মালিক, যে নাকি বাংলাদেশের সবগুলো শিল্পপতিকে যদি এক করা হয় তারপর তার সমপরিমাণ টাকা হবে না, সেই স্যামসাংয়ের মালিককেও একটা ভুলের কারণে, সামান্য একটা ভুলের কারণে তাকে 5 দিন না কয়দিন জেল খাটতে হয়েছিল, সাধারণ কয়েদির বেশি। কোরিয়া হচ্ছে সেই দেশ, আইন সবার জন্য সমান। তো যাই হোক, আমার ওয়াইফ আবার বাংলাদেশে চলে আসলো। আসার পরে বললো যে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে বাংলাদেশেই থাকবো। ও বাংলাদেশে প্রায় আমার সাথে 3 মাস ছিল। আমরা আলাদাভাবে বাসা নেই, আমার বর্তমানে যেখানে আছে ওই এলাকাতেই 2 রুমের একটা বাসা নেওয়ার পরে থাকতে শুরু করলাম। এবং আমার ইচ্ছে ছিল একটা সন্তান, এবং কিছু কিছু ল আছে কোরিয়াতে, যদি সন্তান হয়, ওয়াইফ যদি খুব সিরিয়াস মানে অসুস্থ হয়, মানে এটা উইদাউট মানে সবচেয়ে মানে ভিসা, মানে এটা মানে অন্যভাবে দেওয়া হয়। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো সব চেক দিল যে এগুলো চেক করেন, দেখেন। ডাক্তার বললো আপনারা বিয়ে করছেন কতদিন হলো? আমি বললাম যে বিয়ে করছি, রিসেন্টলি বিয়ে করছি। আপনারা কেন আসছেন আমাদের কাছে? এগুলো তারাই আসে যাদের 10 বছর 15 বছর বাচ্চা না, তারা আসে। আপনারা কেন ওয়েট করেন, 1 বছর 2 বছর ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বাংলাদেশে ওকে নিয়ে আসার পর আমার যে সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে আমি বাংলাদেশে খাপ খাওয়াতে পারতেছিলাম না ওকে নিয়ে। বাংলাদেশের মানুষের যেই মানে এখনো মানুষ তো বলে যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ, আসলে কেউ খারাপভাবে নেবেন না আমার কথাগুলো, না, সেই পর্যায়ে এখনো আমাদের দেশ যায়নি, মেন্টালিটি চেঞ্জ অনেক এখনো চেঞ্জ হয়নি। এখনো রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখা যায় থুতু ফেলতেছে, পিছনে যে একজন আমাকে ক্রস করতেছে সেটা সে দেখে না, তার থুতুটা আমার গায়ে লাগলো। তারপর ধাক্কা দিলে যে সরি যে বলতে হয়, সরি বলাটা বাঙালি এখনো শিখে নাই, সরি বলাটা এখনো শিখে নাই বাঙালি। এবং দেখা যায় প্যারাডো গাড়ির ভিতরে বসে আছে, প্যারাডো গাড়ি যে নাকি আমার মনে হয় প্রতি মাসে বিদেশ সফর করে যারা, গাড়িতে বসে এক সাইডে বাচ্চা কিছু খাচ্ছে, গাড়ির গ্লাসটা খুলে একটা ময়লা ফেললো, ওইদিকে তার মা গাড়ি খুলে ময়লাটা ফেললো। এগুলো যে সচেতনতা না আমাদের বাঙালির ভিতরে এখনো আসেনি। রাস্তা দিয়ে চলার সময় যে একজন আরেকজনের দিকে তাকাবো, কেন তাকাবো? তাকে আমি চিনি না, তার চেহারা দিকে তাকাবো কেন? যেটা কোরিয়ানটা করে না, যদিও কোরিয়ানটা কারোর দিকে তাকায় আর চোখে একবার তাকায়, জাস্ট চোখ সরিয়ে ফেলে। কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে যে আমি অদ্ভুত কোনো জন্তু জানোয়ার, আমার ওয়াইফ কোনো বিদেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা মানে সরি টু সে, অফ কোর্স ইটস ট্রু। এবং শুধু এটা না, মা বোনদেরকে রাস্তায় নিয়ে বের হলে নিজেদের মানে আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, কখনো কখনো আমার চোখটা নামিয়ে ফেলতে হয়। সর্বশ্রেণীর মানুষ, আমি অনেকবার বলেছি রেডিওতে, সর্বশ্রেণীর মানুষ যারা শুনছেন তারা অনেকেই, তাদের মধ্যে 99%। এটা আমি কেন বলছি এই জিনিসটা, যে হয়তো আপনি ইন্টেনশনালি করেন না, বাট এটা একটা মানুষকে কত বিব্রতকর অবস্থায় ফেলে। একটা মেয়ের দিকে ফার্স্ট হচ্ছে তার ফেসের দিকে তাকাবে, চোখের দিকে, অনেকে ফেসের দিকেও তাকায় না, এবং এমন এমন জায়গার দিকে সে দৃষ্টি দেয়, মানে এটা তো বোঝা যায় বিষয়টা পাশে থেকে। এবং অনেক সময় মেয়েরা এখানে কী করে, সে থেকে বলে এই তুমি ভাবে তাকো কেন? তো এটা করতে গেলে তো রাস্তাঘাটে তো মানে অহরহ মহামারী লেগে যাবে, কারণ প্রত্যেকটা মানুষই, ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে। এবং আমি যেটা বললাম আমি আজকে আপনাকে, যে আপনি যদি প্রমাণ চান, আপনি কালকে সকালে গিয়ে, আপনি ওইভাবে অবজার্ভ করেননি, আপনি দেখবেন যে মানুষরা কীভাবে মেয়েদের দিকে তাকায়। খুবই লজ্জা লাগে। কি মানে ইয়াং, কি ছেলে, কি বুড়ো, কি মানে একজন দেখে অনেক পরেশগার মানুষ, দেখে শুনে মনে হয় যে না অনেক ভালো, অনেক দাড়িওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাও এই কাজটা করেন। এবং আমার খুব কষ্ট হয় যে আচ্ছা, আপনি যদি একটা ওই জায়গাটা চিন্তা করেন, তো আপনি যদি একটা মেয়ে হতেন, আপনার বা আপনি যদি একটা নারী হতেন। আমি অনেকবার এই বিষয়টা ফেস করেছি, এবং
নাথিং টু সে, আমি আমার পার্সোনাল ব্লগে অনেক লিখেছি এই বিষয়টা নিয়ে, বাট এই অবস্থার পরিবর্তন হয় না, এবং এটার পরিবর্তন হওয়াটা খুব জরুরি, খুবই জরুরি। বিদেশে এই জিনিসটা একেবারেই নাই, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু কেউ কারোর দিকে তাকায় না, আপনি যেটা বলছিলেন। এবং আমি জানি না, মানে আপনি যেখানে ছিলেন কোরিয়া বা ওদের ওইখানে এই প্র্যাকটিসটাই আছে না। ঠিক আছে, মানুষ তাকাতেই পারে, তাকানোর মধ্যে তো একটা ভদ্রতা ভাব থাকতে হবে, চোখ দিয়ে মনে হচ্ছে যে রেপ করে ফেলছে এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে। ভেরি ব্যাড। যারা এই কাজটা করেন তাদেরকে আমার ধিক্কার জানানো ছাড়া আর কিছু করার নেই। প্লিজ ডু নট ডু দিস, হ্যাঁ, কারণ এটার হিসাব কিন্তু সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে নেবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো যাই হোক, তো বাংলাদেশ আসার পর আপনাদের এক সময় মনে হলো যে না আপনারা থাকতে পারছেন না? না না না, আমি নিজেই আমার নিজের কাছে বেমানান মনে হচ্ছিল। হাঁটতে গেলে বাড়ি খেতে হয়, রাস্তায় পায়ে পায়ে বাড়ি খেতে হয়। তো সবচেয়ে সমস্যা যে আমি আগে, আমার পেছনে একজন, সে আমার স্যান্ডেলে পাড়া দিল, কিন্তু সে আমাকে সরি বললো না। মানে আমার কাছে অদ্ভুত লাগে, সরিটা বললে সমস্যাটা কি? আপনি যদি বলেন যে ভাই আমি সরি, এনাফ। সরি ভাই কোটি টাকার প্রবলেম সলভ করে ফেলে। সরি কোটি টাকার প্রবলেম সলভ। আপনি ভুল করতেই পারেন, সঙ্গে সঙ্গে সরি, বাট একটু একটু হলেও ইমপ্রুভ হচ্ছে, ইদানিং টুকটাক পাওয়া যায় আর কি। ওকে, তারপর কি তো করলেন? তারপর সেটা হচ্ছে গিয়ে আমি মানে বাংলাদেশে আসার আগে যারাই বাংলাদেশে থেকে কোরিয়া যেতে বলতো যে দেশ অনেক ডেভেলপ হয়েছে, বাংলাদেশের মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে, বাই কোনো সমস্যা না। আসার পর দেখলাম পুরোটাই মিথ্যে কথা। না, কখনো না, ওই পর্যায়ে কখনোই যাবে না আমাদের দেশ, হয় না, এটা হবে না। তো আমার ওয়াইফকে আমি তখন বললাম যে তুমি সালোয়ার কামিজ পরতে হবে তোমাকে, কারণ আমি তো জানি কার চোখ কোথায় যায়, কে কিভাবে তাকায়, আমি সব বুঝি এগুলো। তো তখন আমি করলাম কি, সালোয়ার কামিজ কিনে দেওয়া হলো, সালোয়ার কামিজ পরলো। এবং একটা কথা বলি, একদিন বাসা থেকে আমরা বের হয়েছি, যাব কোথাও, তো ভুলে আমার ওয়াইফ করছে কি ওড়নাটা নিয়ে আসতে মনে নাই। আমি কেউ তুমি এখন যাও ওড়না নিয়ে আসতে, কারণ আমি তো জানি ওড়না ছাড়া তুমি চলবা, মানুষের চোখ কোথায় যাবে এগুলো তো আমি বুঝি, এটা আমার কাছে খারাপ লাগবে, এবং আমি চাই না কোনো একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হোক এখানে। তো তারপর যাই হোক, সে আবার গেছে। তো এগুলো ওর ভাল লাগতো না। ওর কথা হচ্ছে সমস্যা কি, হ্যাঁ তাকাক না, সমস্যা কি, আমি কি আর না করলেই হয়। কিন্তু আমার কথা, আমাদের কালচারে তো আমি সহ্য করতে পারবো না, এটা আমার মন মানসিকতার দিক থেকে আমি পারবো না। তো যাই হোক ওভাবে, তো তারপর বেলি রোডে গেলাম। বেলি রোড তো আমাদের দেশের কোনো এককালে জনপ্রিয় একটা ফাস্টফুডের এরিয়া হিসাবে গণ্য করা হয়, এখনও গণ্য করা হয়। তো সেখানে যাওয়ার পর যেটা দেখলাম, রাস্তার পারে লাইন ধরে মেয়েরা বসে বসে ফুচকা খাচ্ছে, খাচ্ছে। আমার ওয়াইফ বললো অদ্ভুত ব্যাপার, হ্যাঁ গাড়ি চলতেছে, ধুলাবালি যেভাবে উঠতেছে, ওপেন ফুড বিক্রি হইতেছে, এটা তো আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভবই না। হ্যাঁ, খাবারের এত নিম্নমানের কোয়ালিটি তোমাদের দেশে, আমি বললাম কী করবো বলো। অথচ কোরিয়াতে একটা খাবার যদি আপনাকে কেউ দিতে হয়, হাতে অবশ্যই প্লাস্টিকের যে হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ করতে হবে। এবং যদি কোনো খাবার খাওয়ার পরে যদি আপনার কোনো পেটের কোনো সমস্যা হয়, তার সম্পূর্ণ ব্যয়ভার সেই খাবারের নিতে হবে। তা আমার ওয়াইফকে নিয়ে আমি বাংলাদেশে একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট কি আবাসিক হোটেল প্লাস রেস্টুরেন্ট, নামটা কি বলবো আমি? না, দরকার নেই। হ্যাঁ, তো সেখানে শান্তিনগর এলাকার ভেতরে, সেটা খুব মোটামুটি নাম করা। তো সেখানে আমি যাই, তো সেখানে চিকেন ফ্রাইড রাইস খেলাম, স্যুপ খেলাম। খাওয়ার পরে ঠিক 3-4 ঘন্টা পরে আমার ওয়াইফে প্যাটি ডিস্টার্ব দিল, এবং 5 দিন সে ভুগছে প্যাটি ডিস্টার্বে খাবারের কারণেই। যদি এটা হয়তো কোরিয়াতে হতো, যদি ট্রিটমেন্ট করার পরে ধরা খেত যে আমার ফুড পয়জনিং হয়েছে, সেখানকার লাইসেন্স ক্যান্সেল। কিন্তু আমি যে তাকে গিয়ে বলবো, সে আমার সাথে যে ব্যবহার করবে, সে আমার কথায় পাত্তেই দেবে না। প্রশ্নই ওঠে না বাংলাদেশে যাইতে, এখন আমরা অতটুকু যেতে পারিনি। হ্যাঁ, মানুষের ভেতরে একটা যেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে, কম্পেয়ারে গেলে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কারণ এটা আমাদের নিজের দেশ, আমরা অতটুকু আগাতে পারিনি কিছু কিছু জায়গাতে। বাট এটা ঠিক যে হ্যাঁ, বাইরের দেশে সেটেল হওয়া একটা মানুষ, আপনার ওয়াইফ, সে এসে কোনো না কোনোভাবে এখানে মানিয়ে নিতে পারছিল না, এবং এক্ষেত্রে আপনিও সেটা বুঝতে পারছিলেন যে আপনি যেহেতু 12 বছর দেশের বাইরে থেকে এসেছেন, আপনিও বুঝতে পারছিলেন যে প্রবলেমগুলো কোথায় হচ্ছে। সো কি হলো, রেজাল্টটা কি দাঁড়ালো? তো রেজাল্ট যাই হোক, পরে 3 মাস থাকার পরে আমার ওয়াইফকে বাংলাদেশ থেকেই পেমেন্ট করতে হতো কোরিয়াতে, অনলাইনের মাধ্যমে। আমার ওয়াইফ অনলাইনের মানে অ্যাকাউন্ট ছিল, ওর যাবতীয় ট্যাক্স, ইন্স্যুরেন্স, তারপর আমাদের রুম যে ভাড়া, সেগুলো সব পেমেন্ট করতে হতো। তো এইভাবে এখানে থেকে পেমেন্ট করাটা, ইনকাম নাই। তুমি এক কাজ করো, তুমি কোরিয়াতেই চলে যাও, তারপরে তুমি প্রয়োজন আবার 3-4 মাস পরে আবার আসো, বেড়াও, কোনো সমস্যা। আমারও তো কিছু করতে হবে, আমি তুমি থাকা অবস্থায় কিছু করতে পারতেছি না। আমি তোমাকে বাসায় রেখে আমি যে কোনো ব্যবসা বাজে বা কাজকর্ম করবো, সেটা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, চলে গেল। যাই হোক, প্রতিদিন আমাদের মধ্যে সুন্দরভাবে প্রতিদিন আমরা ফেসবুকে মেসেঞ্জারে 1 ঘন্টা করে ভিডিও কলে কথা বলতাম, আমাদের মধ্যে সুন্দর সবকিছু চলছিল। তারপরে হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, গত বছর আমরা ডিসিশন নিলাম যে আমরা মিট করবো একসাথে। মিট করবো কোথায়? আমি বললাম যে বাংলাদেশে আসো। তো ও বললো যে না, বাংলাদেশে তো আমি 1বার গেছি, 2বার গেছি বাংলাদেশে, তুমি এক কাজ করো, তুমি ফিলিপিনে আসো, ফিলিপিনটা আমরা দেখবো, এবং তুমি তখন ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাকে আমি যেটা মানে সালাম দেওয়া, যেটা ওই ধরনের একটা মানে দেখা করানোর জন্য। তো ফিলিপিনে যাই। ফিলিপিনে যাওয়ার পরে যেটা হয়, তখনই আমার জীবনের মানে মানুষের বলে না যে
লাইফ ইজ মোর দ্যান ড্রামা। একটা ভুলের কারণে কি ভুল ছিল সেটা? সেই ভুলটা ছিল আমার ওয়াইফ আমাকে নিয়ে জাস্ট ও একটু মানে আনন্দপ্রিয়, তো ওর ইচ্ছে ছিল যে ও আমাকে নিয়ে ক্যাসিনোতে যাবে, ওকে, যেটা আমি কখনোই পছন্দ করি না, কারণ গেমলিং নেভার হ্যাভ এনি কাইন্ড অফ বেনিফিট। এটা আমি ঘৃণা করি, এটা আমার ধর্ম হিসেবেও যেমন ঘৃণা করি, এবং এটা আসলেই কোনো নাই এটার ভেতরে। তো সেখানে যাওয়ার পর আমার ইচ্ছে ছিল আমি যেই কদিন থাকবো শপিং করবো, খাওয়া দাওয়া করবো, নাইট ক্লাব যাবো, ডিস্কো যাবো, সেটা আলাদা ব্যাপার, বাট গেমলিং ক্যাসিনো আই হেট দ্যাট। তো সেখানে যাওয়ার পরে হলো কি, এভাবে করতে করতে মোটামুটি প্রায় তো লাস্ট ডে যেদিনকে আমি বাংলাদেশে আসব, তো তখন আমি তাকে করলাম। লাস্ট ডে যখন সে হারলো, কারণ যে কদিনই খেলা হয়েছে মোটামুটি হারছি, একদিন জিতছি 5 দিন হারছি, তো এতে লসই হয়। তো তখন তাকে আমি গায়ে হিট বলতে ধাক্কা দিই, জাস্ট ধাক্কা। বাট আমি আমার ওয়াইফকে কখনো গালিগালাজ করিনি, এটাকে আমি সবসময় নোংরামি ভাবে দেখি, গালিগালাজ কখনো আমি করি না। জাস্ট হিট গায়ে আঘাত করি, মানে গায়ে হিট ধাক্কা দিই, ধাক্কা দেওয়ার পরে সে আমাকে বুঝতে না দিয়ে সে করলো কি, জাস্ট আমাকে পরের দিন আমি বাংলাদেশে চলে আসলাম, কোরিয়াতে চলে গেল। কোরিয়াতে চলে যাওয়ার পরে দেন সে আমার ফেসবুক আইডি, আদার্স আইডি সবকিছু ব্লক করে দিল, এবং সে বললো যে তোমার সাথে আমার হবে না, তোমার সাথে আমার ইউ আর নট মাই স্টাইল, তোমার সাথে আমার সম্পর্ক হবে না, তো আমরা ব্রেকআপ চাই। এবং যেটা আমার জন্য মানে মেনে নেওয়া কখনোই সম্ভব ছিল না এটা। এবং ব্যাপারটা দাঁড়ালো যেটা, যে উনি চাচ্ছে ব্রেকআপ, এবং এটা যদি হয়ে যায় তাহলে হয়তো আপনার কোরিয়া তার ফেরাই সে অর্থে ডিফিকাল্ট হয়ে যাবে। এবং বাট সে আমাকে প্রমিস করছে তোমাকে আমি কোরিয়া নিয়ে আসবো, ওকে হ্যাঁ, তোমাকে আমি কোরিয়া নিয়ে আসবো, কোরিয়া নিয়ে আসার পর দেন ডিভোর্স। কিন্তু সেটার জন্য দেখা যাচ্ছে যে আমি তাকে, আমার কথা হচ্ছে মানুষ তো ভুল করেই, হাজব্যান্ড ওয়াইফ। এই ঘটনাটা কবে ঘটেছে লাস্ট? এটা হচ্ছে আপনার 2017 অক্টোবরে। তারপরে আপনি যে নিশ্চয়ই ট্রাই করেছেন, অক্টোবর মানে প্রায় 1 বছর যাবত ঘটেছে এই ঘটনাটা। তো 1 বছরের অবস্থাটা কি? 1 বছরের অবস্থা হচ্ছে গিয়ে রেগুলার ট্রাই করতে বিগত 3 মাস যাবত সে আমাকে এখন একটু করে, কারণ আমি সবাইকে ডিস্টার্ব করেছি, সবাইকে, ওর আঙ্কেল, ওর মামা, খালা, চাচা, বন্ধু বান্ধব, রিলেটিভ যারা ছিল সবাই, এবং সবাই আমাকে ব্লক করেছে। ব্লক করার কারণ হচ্ছে এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এটাতে আমরা ইন্টারফেয়ার করবো না, কারণ আমি যদি ইন্টারফেয়ার করি তোমার ওয়াইফ এটা পছন্দ করে না, এই জন্য সরি আমাদেরকে তুমি রিকোয়েস্ট করো না। এবং সবাই যেহেতু ওর ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে ব্লক করছে আইডিতে, যারা আমাকে সবাই চিনতো, খুব ভালো করে চিনে। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের কথা হচ্ছে। তো আমার যে মানে মূল কথা সেটা হচ্ছে গিয়ে ভুল মানুষই করে। আচ্ছা, এবং এই ভুল মানুষই করে, এটা তো আমি যেটা বুঝি পুরো অনুষ্ঠান শুনে, যেটা সেখানে আমার বলার আছে নিশ্চয়ই এভাবে। কিন্তু আপনি বোধহয় আজকের অনুষ্ঠানে এসেছিলেন আপনার স্ত্রীকে কিছু বলার জন্য, লাইক ওনার নাম কি যেন ছিল? মারিয়াকে কিছু বলার জন্য। তো মারিয়া তো বাংলা ভাষা বোঝে না, আপনি ওকে কি বলতে চান? এবং আমার যতটুকু মেসেজ থাকবে ওর জন্য এটা ইংলিশে থাকবে, এটা আপনি কি বলতে চান আপনি বলতে পারেন মারিয়াকে, তারপরে সবশেষে হয়তো আমরা কিছু একটা বলবো। জি প্লিজ। সো মারিয়া, দিস ইজ ফর ইউ। এবং we actually don't know this man because 2 hours is not enough to know anybody, but we want to see you guys are happy. Okay, this is the most important thing. So Alam, what do you want to say her? Hi my dear wife, how are you? I pray God always keep you happy. And you know, this is the most popular radio show in our country, and millions of people are listening to me at the moment. I don't understand how to get started, but today I will express to all my feelings to you. You know, I've never lied to you, and I will not lie with you even today. I love you, and you are my true love, because you're my wife, and every man loves his wife more than anyone. Yes, it's true. I have mistake, and I have hurt you so many times, and I confess that. And it is also true, you are a part of my life which I can never separate. And you know, you are the first beautiful woman all of my life. Yes, it is true. Relationship between husband and wife is a gift from God, and this relationship is the most beloved and a strong relationship in the world. Sometimes the fight between husband and wife is a minor matter, but for this minor reason to end the relationship, really it is very painful and unfair, and such a big punishment for such a small mistakes, it is also very painful. We are human, and we are sometimes make a little mistake, but if someone accepts their mistakes and wants to correct those mistakes, then should give him a chance and forgive him also. And it is a very big kindness. I don't know why you hate me so much, but I know that without you I cannot live.
I cannot dream of living without you. Maybe I can live without breathing for a few moments, but I can't live without you. Yes, you were the first woman I started loving more than my life. My today, my tomorrow, my days, my moments are all with you. Only you will be there in my prayers, my silence, and in my speech, only you. Please, do not ever separate me from you. I will really die without you. And how can I forget all of our memories? Whenever I close my eyes, all of our memories come in front of my eyes. Whenever I close my eyes, I see you. And whenever I open my eyes, I want to see you. And I still feel the sweet fragrance of your body. And I think this is the intoxication of love. Do you remember? You promised me good and bad times we both will spend together. But now, you don't know how I passing my day without you. I feel very lonely all the times. And when I miss you, I see your picture and I talk alone with your picture. If someone call me, it's a madness. Yes, it's my madness. But I don't care, because now I came to know that you're my everything. And you're my gift from God. You're my angel. I will keep you in my eyelids, and I will give you true love every moment. Millions of listeners are listening to me right now. By telling all the audience, I promise you, I will always keep you happy. Yes, I promise that. I will love you till the last day of my life. Today, I want a birthday gift from you. Please do not disappoint me. Please forget everything and come back again in my life and start a new life with a beautiful hope and love me again and fulfill my dreams. 사랑해 여보. 죽을 때까지 당신만 사랑할 거야. 약속할게. 너만 사랑해. 당신 말 잘 듣고 행복하게 해줄 거야. 사랑해 여보. 진짜 사랑해.